ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে আমরা ফিজিক্সের প্রথম সেটের A to Z কোশ্চেন সলিউশন করব উইথ অ্যানালাইসিস। ক্লাস 12 সেমিস্টার 4 ফিজিক্সের প্রথম সেট এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো, প্রথম দিকে যে প্রশ্নটা রয়েছে সেকশন এতে 1 নম্বরে, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কী পরিবর্তন হবে যদি ফোকাস দূরত্ব মাপার জন্য বেগুনি আলোর পরিবর্তে লাল আলো ব্যবহার করা হয়। একদম সিম্পল একটা ইজি কোশ্চেন। তোমরা মনে রাখবা যে লাল আলো যেটা আছে সেই লাল আলোর ক্ষেত্রে কী হয়, তার প্রতিসরাঙ্ক কী হবে, কম হবে, এবং ফোকাস দূরত্ব কী হবে, বেড়ে যাবে। তার মানে লাল আলোর ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবে যে লাল যেটা আছে সেটা কী বলতো, কম প্রতিসরাঙ্ক, এবং এই ক্ষেত্রে তার যে ফোকাস দূরত্ব যেটা আছে সেই ফোকাস দূরত্বটা কিন্তু বেশি, অর্থাৎ ফোকাস দূরত্ব বেশি। বাস এই কনসেপ্টটা মাথায় রাখবে। কারণটা কি বলতো, সামনে সেমিস্টার 4-এর এক্সাম, এতগুলো সাবজেক্ট থাকবে, একটা প্রেশার তো থাকবে, আর ফিজিক্স কিন্তু একটা হিউজ সিলেবাস। তো মনে রাখবে এই টেকনিকটা যে লাল আলো কম প্রতিসরাঙ্ক, যার হচ্ছে ফোকাস দূরত্ব বেশি। এইবার গল্পটা হচ্ছে, অর্থাৎ ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য বেশি আমরা বলতে পারি। এইবার গল্পটা হচ্ছে এটা কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো তোমরা ওই লেন্স মেকারের যে সূত্রটা পড়েছিলে, সেই লেন্স মেকারের সূত্রের ক্ষেত্রে আমরা বলবো যে ফোকাস দূরত্ব এবং প্রতিসরাঙ্কর মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল। সেই সম্পর্কতে কী বলা হয়েছিল যে 1/f যেটা ভ্যারিজেস কী করছে, μ-1। এবার গল্পটা হচ্ছে এফ মানে কি, এফ মানে হচ্ছে কি বলতো, ফোকাস দূরত্ব। তার মানে এই যে এফ, এটাই হচ্ছে ফোকাস দূরত্ব, আর প্রতিসরাঙ্ক যেটা সেটাকে আমরা মিউ দ্বারা কিন্তু প্রকাশ করি। তো এই সূত্র অনুযায়ী বলতে পারি, দেখো 1/f মানে আমরা কি বলতে পারি যে ফোকাস দূরত্ব যেটা আছে বা ফোকাস দৈর্ঘ্য যেটা আছে সেটা কি হচ্ছে, প্রতিসরাঙ্ক যেটা আছে তার সাথে কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তনশীল, তার মানে সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক কিসের সম্পর্ক বলতো, এই যে দেখো এফ এবং এফ ও মিউ এর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ বাড়লে পরে মিউ কমবে এবং মিউ কমলে পরে কিন্তু এফ বাড়ছে, অর্থাৎ অপোজিট ভার্সন আমরা বলতে পারি। এইবার গল্পটা হচ্ছে যে দেখ এখানে যেরকম বলেছে যে লাল আলোর পরিবর্তে আমরা যদি বেগুনি, কি বলছে যে বেগুনি আলোর পরিবর্তে, মানে বেগুনি কালার প্রথমত ছিল, সেই বেগুনি কালার পরিবর্তে আমরা কী করলাম, লাল আলো ব্যবহার করছি। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে কাচের যে প্রতিসরাঙ্ক এই ক্ষেত্রে যেটা আছে, কাচের প্রতিসরাঙ্ক লাল আলোর জন্য কিন্তু কম, প্রতিসরাঙ্ক কি আর কম হচ্ছে, লাল আলোর জন্য হচ্ছে কম। তো লাল আলোর জন্য কি হচ্ছে, প্রতিসরাঙ্ক কম। তো প্রতিসরাঙ্ক কম হলে কিন্তু তার ফোকাস দূরত্ব বেড়ে যাবে, এবং বেগুনি আলোর ক্ষেত্রে কিন্তু প্রতিসরাঙ্কটা বেশি। তাহলে বেগুনির ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি, দেখো একদম সুন্দর অ্যানালাইসিস হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। বেগুনি আলোর ক্ষেত্রে কী হচ্ছে, প্রতিসরাঙ্কটা কী হবে বলো তো, বেশি হবে এটার। তাহলে এটার বেশি যদি হয় তাহলে কী হবে, ফোকাস দূরত্ব কী হবে, কম হবে, দূরত্ব কম হবে। তো এই তো বিষয়টা গেল। তো বেগুনির ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বেশি কিন্তু তার ফোকাস দূরত্বটা কম। এই কারণেই আমরা বলতে পারি যে লাল আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কম হওয়ার জন্যই আমরা বলতে পারি যে তার ফোকাস দূরত্ব বেড়ে যাবে। একদম ক্লিয়ার ভিশন হয়ে গেল। এবং কীভাবে আসছে সেটাও আমরা দেখলাম যে 1/f ভ্যারিজেস μ-1 লেন্স মেকারের সেই সূত্র অনুযায়ী। আর অবশ্যই এই ক্ষেত্রে একটা কোড ল্যাঙ্গুয়েজ লিখে রাখো যে লাল আলোর কম প্রতিসরাঙ্ক এবং ফোকাস দূরত্ব কী হবে, বেশি হবে, আর বেগুনের ক্ষেত্রে কী হবে, প্রতিসরাঙ্ক বেশি হবে কিন্তু ফোকাস দূরত্ব হবে কম। একদম কনসেপ্ট ক্লিয়ার, একদম ইজি একটা কোশ্চেন ছিল, আশা করি রেডি হয়ে গেছে। এবার আসছি নেক্সটে আমরা দেখো বলেছে অথবাতে একটি আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাওয়ায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আচ্ছা, ঘটছে। আলোর গতিবেগের সাপেক্ষে সংকট কোণের রাশিমালা নির্ণয় করো। এটাও কিন্তু একটা ইজি প্রশ্ন আমরা বলবো। দেখো এই ক্ষেত্রে আলোর গতিবেগের সাপেক্ষে কী বলেছে যে সংকট কোণের যে রাশিমালাটা, তো এই ক্ষেত্রে আমরা, তোমরা যারা এখনও প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট যারা পড়োনি, দেখো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফিজিক্সের কয়েকটা ভিডিও, সেখানে কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করে দিয়েছি। আর ক্লাসগুলো দেখলে পরে অবশ্যই একটা স্ট্রং বেস হবে, আর এগুলো প্রশ্ন কিন্তু তোমার কাছে ইজি মনে হবে। দেখো ঘনমাধ্যম এবং লঘু মাধ্যম কিন্তু বড় ফ্যাক্টর করবে একটা, কী বলবো বলতো, সেই সংকট কোণই বলুক, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই বলুক না কেন, মানে দুটো মিডিয়াম লাগবে, একটা ঘনমাধ্যম একটা লঘু মাধ্যম। তো দেখবে সেখানে ছবি সহ কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি, একদম ডিটেলস আছে ওখানে। তো ঘনমাধ্যমে আলোর বেগ সাপোজ আমি ধরে নিলাম, এটা কি বলতো, এটা হচ্ছে অথবা, এক গেল এর অথবা প্রশ্নটা। তো দেখো প্রথমত ঘনমাধ্যমের ক্ষেত্রে আমরা যে আলোর ঘনমাধ্যমে ধরলাম হচ্ছে কি আলোর গতিবেগ, ঘনমাধ্যম আলোর বেগ, তাই তো আলোর বেগ যেটা আছে সেটা হচ্ছে আমরা কি ধরলাম, v1 ধরে নিলাম। এবার যেটা লঘু মাধ্যম আছে সেই লঘু মাধ্যমেও আলোর যে বেগটা হবে সেটা ধরলাম হচ্ছে কি v2।
আমরা দুরকম ভেলোসিটি ধরে নিলাম। এবার সংকট কোণ যেটা ধরলাম সেই সংকট কোণটা কী বলতো, সেটার মানে হচ্ছে কি থিটা আমরা ধরে নিলাম, মানে থিটা সি দ্বারা ধরি বা থিটা ধরলে হবে। এবার স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলতো, দেখি স্নেলের সূত্র অনুযায়ী স্নেলের সূত্র অনুযায়ী যে জানি যে সাইন থিটা যেটা হয় সেই সাইন থিটাটা আমরা লিখতে পারি কীরকম, তো এটা কি হয় বলতো v2/v1, আমরা v2/v1ও বলি, যাই হোক একটা বললেই হলো। তার মানে কি দু রকমের সিস্টেম। দেখো লঘু মাধ্যমের সাপেক্ষে কী বলছে, লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের যে প্রতিসরাঙ্ক আছে তার যে রেশিও বা অনুপাতটা কিন্তু এক্ষেত্রে আমরা বোঝাচ্ছি। তো একটা ইজি একটা ফর্মুলা যেটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, তাই না, স্নেলের সূত্র। এইবার আমরা আর একটা বিষয় জানি যে প্রতিসরাঙ্ক যেটা হয় সেই প্রতিসরাঙ্কটার ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় খুব ভালো জানি যে মিউ ইকুয়ালস টু কী হয়, মিউ হচ্ছে কি যে, অর্থাৎ শূন্য মাধ্যমে যে আলোর গতিবেগ হয়, তো শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা আমরা সি ধরলাম, আর আমরা যে মাধ্যমের মধ্যে যে আলোটা পাঠাবো তার মধ্যে যে গতিবেগ সেটা হচ্ছে কি হলো ভি, অর্থাৎ মিউ ইকুয়ালস টু সি/ভি। এই বিষয়টা কিন্তু আমরা জানি। এইবার গল্পটা হচ্ছে যদি আমরা এই ক্ষেত্রে সাইন থিটা ব্যাপারটা নিয়ে আসি, অর্থাৎ এই যে সংকট কোণ যেটা আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি, তো আমি এখানে নর্মালি থিটা দিলাম। সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, দেখো প্রথমত লিখবো, দেখো প্রথম কন্ডিশন অনুসারে কী ছিল, দেখো v2, অর্থাৎ c/, লিখতে পারি v2, আর ডিভাইডেড বাই লিখতে পারি দেখো c/v2 v1। এই হচ্ছে দুটো রেশিওটা গেল সংকট কোণের ক্ষেত্রে। সি বলতে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে v1/v2, অর্থাৎ এই যে কন্ডিশনটা আসছে অর্থাৎ মিউয়ের সাপেক্ষে কিন্তু আমরা আলটিমেটলি এটাকে রিপ্রেজেন্টেশন করতে পারি, হলো তো। এবার আলটিমেটলি যদি বলা হয় এখান থেকে থিটা কি, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কিন্তু ইনভার্স প্রপার্টি, আমরা ক্লাস 11-এ সম্ভবত ক্লাস 12-এ সম্ভবত আমরা ফার্স্ট সেমিস্টারে ইনভার্স প্রপার্টি পড়েছিলাম, তাই না। তো সেই ইনভার্স প্রপার্টি অনুসারে ত্রিকোণমিতির বা ইসে বলতে পারি যে ম্যাথমেটিক্যালে, যে সেটা কি হচ্ছে সাইন ইনভার্স হয়ে যাবে এবং সেটা কি হচ্ছে v1/v2 হয়ে যাবে। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। ক্লিয়ার আমাদের এই রাশিমালাটা বুঝলাম। আচ্ছা, সংকট কোণ রাশিমালা হয়ে গেল। এবার 2-এর বলছে দেখো যে 1.5 প্রতিসরাঙ্কের কাজ দ্বারা নির্মিত একটি লেন্সের এক প্রান্ত সমতল ও অপর প্রান্ত 20 সেমি বক্রতা ব্যাসার্ধের উত্তল তল দ্বারা গঠিত, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। একেবারে ইজি অঙ্ক, আমাদের কিন্তু এটা মুখে মুখে সলিউশন করে দেওয়া যায়। এটা জাস্ট যা আছে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। সিম্পল একটা ক্যালকুলেশন কী ছিল বলো তো, 1/f ইকুয়ালস টু μ-1, যেটা লেন্স মেকারের সূত্র, μ-1 ইন্টু 1/r1 - 1/r2। এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিবে, দেখবে একটা সুন্দর সলিউশন চলে আসবে। এই টোটাল পার্টটা যদি খাতায় লেখো, লিখে ফেলো, আমি নেক্সট কোশ্চেনটা করবো, তো আমার অনেকটা জায়গা লাগবে, বোর্ডটা মুছতে হবে। ওকে, তাহলে প্রতিসরাঙ্ক বলছে 1.5, তাই না। তাহলে আমরা লেন্স মেকার সূত্র কি জানি, যে লেন্স মেকার যেটা প্রপার্টি ছিল, লেন্স মেকারের সূত্রটা, লেন্স মেকারের সূত্রানুযায়ী, যাই হোক, এই সূত্র অনুযায়ী আমরা কী পাচ্ছি যে 1/f ইকুয়ালস টু, আমরা 1/f ইকুয়ালস টু যদি লিখি তাহলে এটা লিখতে পারি কি, যে μ-1 ইন্টু লিখবো যে 1/r1 - 1/r2। বাস এই তো গেল আমাদের সিম্পল একটা ফর্মুলা। সেই সিম্পল একটা ফর্মুলাতে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে আর সলিউশন বসাতে হবে। এখানে মিউ এর মান কত দেখো, মিউ আমাদের মান দেওয়া আছে কত, যে মিউ ইকুয়ালস টু 1.5 দেওয়া আছে, আর এখানে সমতল এক প্রান্ত সমতল অপর প্রান্ত বলছে 20 সেমি বক্রতা ব্যাসার্ধের উত্তল লেন্স। তার মানে এখানে আমাদের r1 এবং r2-র মানটা লিখতে হবে। তো r2 আমাদের দেওয়া আছে কত, এখানে 20 সেমি, তো লিখবো 20 সেমি লিখে দিলাম। আচ্ছা, এটা -20 সেমি হবে। আর r1 যেটা আছে সেটা কিন্তু আমাদের আলটিমেটলি ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা হলো, যেটা হচ্ছে সমতলের ক্ষেত্রে, কেন বলো তো, এটা হচ্ছে সমতল, তার জন্য কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এইবার আমাদের শুধুমাত্র এইবার ফর্মুলাটা বসিয়ে দিতে হবে, বাস ক্যালকুলেশন চলে আসবে। তাহলে আমরা এখানে লিখি যে এই যে ফর্মুলা যেটা আছে 1/f, তো এখানে যদি বসিয়ে দেই মিউর জায়গাটায় 1.5 - 1, আর এখানে যে প্রপার্টি অর্থাৎ 1/∞ r1 এর মান, আর 1/r2-র মান কত হচ্ছে -20, তাহলে পরে আমাদের 1.5 বলতে এটা বিয়োগ করলে 0.5 বের হয়ে গেল। এবার এখানে দেখো কী লিখবো আমরা, 0, কারণ 1/∞ 0 হয়, এটা কি হচ্ছে 20, অর্থাৎ 1/20 আমাদের কিন্তু এখানে হয়ে গেল, প্লাস ফর্মে আসবে। তাহলে 0.5 ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি 20, তাই তো। এই প্রপার্টি কিন্তু এটা কিন্তু আমাদের আসছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এবার 1/5 মানে 1/2 ইন্টু 20, দ্যাটস ইকুয়ালস টু 40, 1/40 হবে, 1/40। সো 1/f ইকুয়ালস টু 1/40, তাহলে এখান থেকে লিখতে পারি f ইকুয়ালস টু 40 cm। বাস এটা কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। ওকে,
এরপরে যে আমাদের প্রশ্নটা আছে দেখো, একদম ইজি প্রশ্ন ছিল এটা, তো একটা সিম্পল ম্যাথমেটিক্স ছিল এটা। তো এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে, প্রিপারেশন করে রাখবে। এবার আছে দেখো নেক্সটে, অথবাতে আছে একটি দেওয়াল থেকে 35 সেমি দূরে 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি সমতল দর্পণ রাখা হলো। দেওয়াল থেকে কত দূরে একটি বস্তু রাখলে ওই দেওয়ালে তার প্রতিবিম্ব গঠিত হবে? তো এটা একটা সুন্দর ম্যাথমেটিক্স। তো আমরা এখানে দেখো প্রতিবিম্ব যে দেওয়ালে গঠিত হচ্ছে, তো এই ক্ষেত্রে দেখো বলছে যে মাইনাস 35 সেমি আমাদের করতে হবে প্রথম থেকেই। তো আমরা এটা লিখবো অথবাতে, অথবা প্রশ্ন 2 অথবা, হ্যাঁ এটা এখানে যে দূরত্বটা আছে সেটা কি, ধরো এই যে ভি যেটা আছে আমরা সেই ভিটা কি লিখবো, -35 সেমি আমাদের হচ্ছে এটা, ওকে। আর ফোকাস দূরত্ব যেটা আছে এখানে দেখো বলেছে ফোকাস দূরত্ব কত বলছে 10 সেমি। তো এফ সমান সমান আমরা একটা -10 সেমি আছে, তো 10 সেমি লিখলাম, এই তো গেল। দেওয়াল থেকে কত দূরে একটি বস্তু রাখলে ওই দেওয়ালে তার প্রতিবিম্ব গঠিত হবে? তাহলে আমাদের সূত্রটা কী ছিল দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে 1/f = 1/v + 1/u। তো আমরা জানি যে 1/f = 1/v + 1/u। বাস এই ফর্মুলাতে কিন্তু আমাদের টোটালটা এবার সলিউশন করতে হবে, আর কিচ্ছু না। তো বাস এটা আমরা করব। এবার মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের টোটাল সলিউশন চলে আসবে। তাহলে পরে লক্ষ্য করে দেখো, এই যে 1/uটা যে আছে 1/uটার মানে আমাদের বের করতে হবে। তাহলে আমরা 1/f করতে হবে, 1/f - 1/v করব। তাহলে আমাদের এখানে 1/f বলতে কত আসছে, -1/10, আর এখানে আসছে কত, v এর মান 35, তো মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে আমাদের এইটা জাস্ট এলসিএম করতে হবে। তো এলসিএম করলে আমাদের কত আসবে, 35 আর এদিকে হচ্ছে 10, 70 অর্থাৎ 70 আসছে এলসিএম। 70-এর মধ্যে যাচ্ছে 7 বার, 35 যাচ্ছে 2 বার, তাহলে -5 হচ্ছে কত আমাদের 70। তাহলে 1/u এর মান দাঁড়াচ্ছে কি এটা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসছে দেখো, 5 14 মানে 5 14 আমাদের এখানে চলে আসছে, অর্থাৎ -1/14। তাহলে পরে 1/u = -1/14, তো ইউ = লিখতে পারি -14, বেরিয়ে গেল। আচ্ছা, ইউ এর মান তো বেরিয়ে গেল। এবার আমাদের কী বের করতে হবে, যে বস্তুর দূরত্ব কত। তো দেখো দেওয়াল থেকে যে বস্তুর দূরত্ব হবে, অর্থাৎ এই যে দেখো বস্তুর দূরত্ব, দর্পণ থেকে একটা দূরত্ব বের করবো আমরা, তাই না? তো সেই ক্ষেত্রে দূরত্বটা কত, আমাদের কত দূর আছে, 35 আছে। তো লিখবো বস্তুর কোশ্চেন আছে যে বস্তু রাখলে, আচ্ছা দেওয়াল থেকে কত দূরে বস্তু রাখলে, তাই তো দেওয়াল থেকে কত দূরে, তাহলে বস্তুর দূরত্ব আমরা লিখতে পারি, বস্তুর দূরত্ব। তো সেই ক্ষেত্রে আমাদের টোটালটা কত ছিল, 35 ছিল, 35, তার থেকে আমাদের ভ্যালুটা কত বেরোলো -14। তো -14 করে দিলে আমাদের শুধুমাত্র 21 সেমি বেরিয়ে যাবে। বাস দিস ইজ সলিউশন, ওকে। হয়ে গেল আমাদের পরের অঙ্কটা, 2 অথবা কমপ্লিট। চলো খাতার মধ্যে লিখে ফেলো, আমি নেক্সট অঙ্কটা আবার করছি। আর কি বলে, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কিন্তু শেয়ার করে দিও। আমি কিন্তু প্রচুর পরিমাণে সেট করি, কমপ্লিট করে দেবো, ওকে। তো তাতে লিখে ফেলো খাতার মধ্যে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন আছে যে একটি পৃষ্ঠার উপর ভিন্ন ভিন্ন বর্ণের অক্ষর ছাপা আছে, এর উপর একটি আয়তাকার কাঁচফলক রাখলে অক্ষরগুলির প্রতিবিম্বগুলি কি একই সমতলে থাকবে? তো এটা হচ্ছে প্রশ্ন। তো এক্ষেত্রে দেখো না, থাকবে না, কারণ একই সমতলে এই ক্ষেত্রে কিন্তু থাকবে না। কারণ কি বলো তো, আচ্ছা দরকার হলে লিখে নাও। তো কারণ হচ্ছে কি, কাচের যে প্রতিসরাঙ্ক সেটা আলোর বর্ণের উপর কিন্তু নির্ভর করছে, তাই তো। এক্ষেত্রে দেখো আলোর বর্ণ বলতে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিন্তু নির্ভর করছে। তো বেগুনি আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, দেখো বেগুনি আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, তাই এর জন্য আপাত সরণ যেটা আছে, যেটা আমরা শিফটেড বলি, সেটা কিন্তু সবচেয়ে বেশি হবে এবং এটি সবচেয়ে উপরে দেখা যাবে। তো যে কারণে কিন্তু লাল আলোর সরণ সবচেয়ে কম হবে এই ক্ষেত্রে, হ্যাঁ। তো এটা আমরা লিখতে পারি। তো এটাই হচ্ছে বিষয় গেল। আচ্ছা, তারপরে প্রশ্ন অথবা আছে দেখো ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা। তাহলে দেখো এর আচ্ছা, তাহলে এই প্রশ্নটার কনক্লুশন কী দাঁড়ালো, যে সবগুলো কিন্তু একই সমতলে থাকছে না, তাই না। তো অথবাতে আমরা বলবো দেখো ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটি ব্যবধান অর্ধেক এবং ছিদ্র ও পর্দার দূরত্ব দ্বিগুণ করলে ব্যতিচাল ঝালরের কী পরিবর্তন হবে? তো এক্ষেত্রে দেখো ইয়ং এর পরীক্ষায় আমরা যদি বলি ছিদ্রতার ব্যবধান যদি অর্ধেক করি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হতে পারে, দেখো প্রথমত একটা আমরা ফর্মুলা জানি আছে হালরের প্রস্তুত আছে 3 অথবা
3 অথবা। তো এই ক্ষেত্রে দেখো ঝালরের যে প্রস্থ হয়, সে ঝালরের প্রস্থ আমরা কী দ্বারা প্রকাশ করি? বিটা। তো বিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি যে বিটা ইকুয়ালস টু কী হয়? ল্যামডা ডি। ল্যামডা ডি ডিভাইডেড বাই কী বলা হয়? স্মল ডি, অর্থাৎ আমরা ছোটো হাতের অক্ষর বলি। এইবার লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে এই যে দেখো একটা বিষয় দ্বারা কি যে নতুন দূরত্ব যেটা আছে, নতুন দূরত্ব যদি ধরি আমরা, সেটা আমরা ধরো ডি ইনভার্স দ্বারা প্রকাশ করলাম। ওকে, তো সেই ডি ইনভার্সটা কী হচ্ছে? এই যে দেখো এই যে ডি আছে, সেই 2D এর সাথে সম্পর্ক কী হচ্ছে? 2D হচ্ছে, অর্থাৎ ডি ইনভার্স ইকুয়ালস টু 2D। আচ্ছা, আর একটা বিষয় কি, একই রকমভাবে এই ডি ড্যাশটাও কী হবে? D/2 হবে। কেন? দুটো ক্ষেত্রে, প্রথম একটা সিস্টেম ছিল এবং দ্বিতীয় সিস্টেমটা ছিল। তো দ্বিতীয় সিস্টেমের ক্ষেত্রে আমরা কী করলাম? সবগুলোকে যেহেতু অর্ধেক অর্ধেক বলছে, তো আমরা D/2 কল্পনা করে নিলাম। একটা হচ্ছে D/2 আর একটা হচ্ছে কি দ্বিগুণ বলছে, তার জন্য 2D একটা ফর্ম নিয়ে নিলাম, যে 2D একটা, আর একটা কী হচ্ছে? D/2 হলো। এবার দেখো নতুন ঝালরের যে প্রস্থ সেটা আমাদের বের করতে হবে, যে সেটা কী হচ্ছে। তো লিখবো দেখো নতুন ঝালরের প্রস্থ। তো এই নতুন ঝালরের প্রস্থটা কী হবে? দেখো এটা ডি ইনভার্স আমরা বলবো, তাই না? এই ডি ইনভার্স কী হবে? নতুন ঝালরের প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে কি বিটা ইনভার্স বের করবো আমরা। তো বিটা ইনভার্স বের করতে গেলে আমাদের কী আসছে? এখানে আসছে ল্যামডা ইন্টু 2D আসবে, ডিভাইডেড বাই কী করবো আমরা? এখানে ডি ড্যাশ বলতে D/2, তো D/2 আমাদের এখানে লিখতে হবে। তো D/2 আমরা লিখলাম। তাহলে আলটিমেটলি ল্যামডা, দেখো এখানে গল্পটা খুব সুন্দরভাবে অ্যারাইজ হচ্ছে, 2 আর 2 4 হয়ে যাবে, তাই না? তাহলে লিখতে পারি দেখো 4 ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। এবার এই কন্ডিশনটাই দেখো এখানে কিন্তু বিটা আকারে আছে এখানে, তাই না? তাহলে এখানে লিখতে পারি, দেখো আমাদের কি আসছে? আলটিমেটলি 4 বিটা চলে আসলো, অর্থাৎ বিটা ড্যাশ ইকুয়ালস টু কী পেলাম আমরা? 4 বিটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? আমাদের কিন্তু 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এটার অ্যান্সার কী হলো? দেখো 4 গুণ হবে, তাই না? তাহলে লিখবো যে 4 গুণ হবে, বাস। এটা কিন্তু আমাদের সলিউশন। ওকে, এইবার আসছে আমরা নেক্সট প্রশ্নতে। আচ্ছা, ব্যাথি ছেড়ে ঝালরের কী পরিবর্তন হবে? মানে দূরত্ব দ্বিগুণ হলে 4 গুণ হয়ে যাবে, বাস, এটাই সলিউশন। নেক্সট 4 নম্বর প্রশ্ন। কে গতিশক্তি সম্পন্ন একটি কণার ডি বগলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, যদি কণাটির গতিশক্তি K/4 হয় তবে তরঙ্গ দৈর্ঘ্যের কত হবে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা ভালো করে প্রিপারেশন করে রাখবা। তো কে গতিশক্তি সম্পন্ন একটি কণার ডি বগলে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা এগুলো মডার্ন ফিজিক্সে পড়ি, তাই না? তো অবশ্যই দেখবা মডার্ন ফিজিক্সে অনেকগুলো চ্যাপ্টার কভার করাও আছে, কোয়ান্টাম ফিজিক্সের কিছু চ্যাপ্টার, অবশ্যই সেগুলো খেয়াল করবে, ভালো লাগবে। আমি অনেক ইজিভাবে বুঝিয়েছি আর অনেক ডেপ এবং অনেক প্রশ্ন কিন্তু সেখানে অ্যানালাইসিসও করেছি। একদম ভিডিওটা দেখো, কিছু প্রবলেম থাকবে না আশা করি ফিজিক্সে। আর অনেকে বলে না উইকনেস, ফিজিক্সে স্কোর করতে পারে না, মেন হচ্ছে কনসেপচুয়াল বুঝতে পারে, সেই প্রবলেমটা থাকবে না। তো দেখো প্রথমতই আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু কী হয়? ডি বগলে তরঙ্গ অনুসারে দেখো ল্যামডা ইকুয়ালস টু h/√2m হয়। তো এখন আমরা ওটাই দেখবো। দেখো ল্যামডা ইকুয়ালস টু h/√2m, বাস। এই প্রুফটাও সম্ভবত আমার করানো আছে, এটা হয় আমাদের। তো এখানে দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট যদি h/2mটাকে যদি ওগুলোকে স্থির ধরে নেই, মানে কনস্ট্যান্ট পার যদি ধরে নেই, তাহলে পরে এখান থেকে বলতে পারি যে √k সাথে কিন্তু আমরা বলতে পারি যে বর্গমূলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে শক্তি যদি 1/4 গুণ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো এনার্জি যেটা আছে, শক্তি কি বলছে যে সেই শক্তিটা হচ্ছে কি 1/4 হলো, ধরলাম। এইভাবে আমাদের দেওয়া আছে, একদম সিম্পল অ্যানালাইসিসে কী দাঁড়াচ্ছে? এটা তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের সুন্দর একটা সম্পর্ক কিন্তু আমরা জানি, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে? বলছি যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য রিলেশনে কী বলা হচ্ছে? 1/√4 দ্বারা আছে, তাই না? তো দেখো কে ইকুয়ালস টু দিস ওয়ান, কে ইকুয়ালস টু বলছে যে 1/4, তাহলে এখানকার 1/√4 আকারে চেঞ্জ হবে। তো এটাই আমরা লিখবো যে 1 ডিভাইডেড বাই কী লিখবো বলো তো? দেখো এই টোটালটা, অর্থাৎ 1 ডিভাইডেড বাই লিখতে পারি যে 1/4, জাস্ট এইটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে 1 ডিভাইড বাই 1/4। তাহলে এখান থেকে আমাদের আসছে কীরকম? 1 ডিভাইডেড বাই কী দাঁড়াচ্ছে? তার √টা উঠে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে কি? 2 দাঁড়াচ্ছে, অর্থাৎ 2 দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 2 গুণ এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে, বাস। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ নতুন তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? তো লিখবে এই ক্ষেত্রে আমরা নতুন তরঙ্গ দৈর্ঘ্য যেটা হবে সেটা কী হবে? 2 গুণ, মানে 2 ইন্টু কী হবে? ল্যামডা, বাস। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, বাস, চলে গেল প্রশ্ন।
খুব ইজি প্রশ্ন ছিল। তারপর আছে দেখো মডার্ন ফিজিক্সের, এরপর আছে অথবাতে একটি আলফা কণা ও একটি প্রোটনকে একই বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হলো। আচ্ছা, তার মানে একটা আলফা কণাও আছে ও একটি প্রোটন কণাও আছে যেটা একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাচ্ছে, ত্বরান্বিত করা হলো। এরা যে ভরবেগ অর্জন করবে তার অনুপাত কত? তার মানে এখান থেকে আমাদের কি ভরবেগ, আমাদের ভরবেগ বের করতে হবে, তাই না? মোমেন্টাম, তো সেই মোমেন্টাম বলতে ভরবেগটা আমাদের কত হবে, এমবিটা। তো ভরবেগের সূত্র তো আমরা কী বলি যে পি কস্ট, আমরা কি জানি যে পি আমরা ভরবেগ দ্বারা চিহ্ন করি, যেটা হচ্ছে এমবি দ্বারা ডিফাইন করি। এবার মডার্ন ফিজিক্সে যদি আমরা চিন্তা করি, এখানে তো সলিউশন এতটুকু হবে, চারের অথবা এতটুকু দেখি, চেষ্টা করি, হয়ে গেলে তো ভালো। অথবা তো আমরা জানি যে পি কস্ট কী হয়, এমবি দ্বারা ডিফাইন করি। আর মডার্ন ফিজিক্স কী হয়, সেটা হচ্ছে কি আমরা ইলেকট্রনিক চার্জ দিয়ে লিখতে পারি 2QMV, এটা আমরা লিখতে পারি, বা 2MVQ সেটাও আমরা লিখতে পারি, তাই না? এটা আমরা লিখলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের বলছে যে ভরবেগের যে রেশিও, সেই রেশিওটা, তো দুটো সিস্টেম বলতে দেখো এই ক্ষেত্রে আমাদের দুটো পার্ট। একটা হচ্ছে কি আমরা পি ধরলাম, প্রথমটার ক্ষেত্রে দেখলাম হচ্ছে পি, এটা P1 ধরলাম, আর দ্বিতীয় আরেকটা ধরলাম সেটা হচ্ছে P2 ধরলাম। তো P1 এর মান যেটা আসবে আর P2 যেটা আসবে সেটা কিন্তু রেশিও করে দিতে হবে। তাহলে প্রথমটা P1, দ্বিতীয়টা ধরলাম P2, এই যে বিষয়টা আছে। তাহলে মেন ফর্মুলা কিন্তু P = √QMV। তো P1 এবং P2 যে রেশিওটা আমরা বের করব, সেটা আমরা আলটিমেটলি বলতে পারি কীরকম, যে √অফ আমরা বলবো কি যে M1 Q1 ডিভাইডেড বাই বলতে পারি যে M2 বলতে পারি কীরকম Q2। এবার গল্পটা হচ্ছে এটা কেন হচ্ছে, দেখো এখানে 2M যে কনস্ট্যান্ট পার্টটা হবে সেটা কিন্তু আলটিমেটলি কেটে যাবে। চলো আমি বাকিটা লিখি, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কীরকম, √M1, তারপরে কী লিখবো, M1 ইন্টু লিখবো হচ্ছে Q1, আর বাকি ওয়ানগুলো আমাদের কেটে যাবে, এবার বাই M2 Q2। আর বাকি পোর্শন দেখো, এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে প্রশ্নতে খুব সুন্দর একটা কথা বলছে, দেখো সমবিভব। তার মানে এখানে কি, এখানে হচ্ছে কি ভিটা কিন্তু আমাদের স্থির, তার মানে যে ভিটা যেটা আছে সেটা কিন্তু স্থির। তার মানে উপর নিচে যদি আমরা ভি বসাই, আলটিমেটলি সেই ভিটা কিন্তু কেটেই যাবে, অর্থাৎ ভিটা কি স্থির। তাহলে ভি আর 2 পার্টটা কিন্তু আমাদের থাকবে না, শুধুমাত্র এটা ভ্যারি করবে কীরকম, যে √M1 Q1 ডিভাইড বাই M2 Q2 এর উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলে তো? এইটা হচ্ছে বিষয়, এটা কিন্তু আমাদের এলো। এইবার এখানে আর একটা তত্ত্ব দেখো দেওয়া আছে যে আলফা কণা ও একটি প্রোটনকে একই বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হলো, এরা যে ভরবেগ অর্জন করবে তার অনুপাত কত। তো এই ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি কিছু আমরা বলতে পারছি না যে কত ভরবেগ আছে। তো প্রথমটা ধরলাম হচ্ছে কীরকম বলতো, এম ধরলাম, আর পরেরটা পার্টিকুলারলি কিন্তু এখানে বলা নাই যে কত গুণ আছে। এটা একটা বড় প্রবলেম কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে। কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এখানে আলফা কণা বলছে এবং প্রোটন বলছে। তো আলফা কণা বলতে 4, আমরা জানি হিলিয়াম কণার স্রোত আলফা 4 ধরি আমরা। তো প্রোটনের ক্ষেত্রে 4, প্রোটনের 4 গুণ এখানে আলফা কণা, মানে 4 একটা ব্যাপার কিন্তু এখানে আসছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে M1 যেটা আছে, সেই M1টা কী হচ্ছে বলতে দেখো, M1টা হচ্ছে আলফা কণার। তাহলে আলফা কণাটা কার গুণ, মানে প্রোটনের 4 গুণ, মানে 4 × M2 হবে। এই একটা রিলেশনশিপ আমরা পেলাম আলফা কণার ক্ষেত্রে। আর একটা কন্ডিশন কী পেতে পারি, দেখো এখানে আধান যেটা আছে কিউ যেটা পাবো 1, সেই কিউটাও কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি কীরকম, সেটা হচ্ছে কি এর আধানও দেখো আলফা কণার ক্ষেত্রে কী হয় 4,2 এরকম একটা সিস্টেম হয়, তাই না? আমরা জানি যে একটা কণার ক্ষেত্রে আলফা কণা বেরোলে এই পরিবর্তনটা করতে পারে। তাহলে এক্ষেত্রে আধানেরও কী হবে 2/Q1 আমরা লিখতে পারি। এই তো বিষয় গেল, এইটা আমরা লিখতে পারি এই ক্ষেত্রে। ওকে, এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো, দেওয়ার পরে যেটা আসবে সেটা আমাদের সলিউশন, আর কিচ্ছু না। তো এইখানে যদি আমরা বসিয়ে দিই P1/P2, তাহলে আমাদের কী আসছে √অফ কী দাঁড়াবে, M1 বলতে M1 লিখেই দিলাম। আচ্ছা, M1 এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 4M2, আর Q1 এর জায়গায় লিখবো কি আমরা ডট লিখবো 2। আচ্ছা, লিখলাম 2, Q2 লিখলাম, ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি M2 Q2। বাস, এটা কাটলো, বাস আমাদের 4 × 2 = 8, √8 থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এই ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, যদি রুটটা মুক্ত করতে আমাদের কী আসছে 2√2 দাঁড়াচ্ছে, অর্থাৎ P1/P2 = 2 বেরোচ্ছে। তো এই তো বিষয়টা গেল। তো এখান থেকে আমরা যদি রেশিওটা বের করি, অর্থাৎ অনুপাতটা বের করি, তাহলে আমরা বলতে পারি যে P1:P2 = কী দাঁড়াবে, কী বলবো 2√2:1। বাস, দিস ইজ সলিউশন, একেবারে সিম্পল। তবে এই ক্ষেত্রে কিন্তু আমার প্রথমের দিকে মনে হচ্ছিলো যে কী ব্যাপার, এখানে কিছু বলেনি কেন, 1 গুণ বা 2 গুণ কেন বলেনি। কিন্তু কোশ্চেনে খেয়াল করে দেখলাম যে এখানে আলফা কণার কথা বলেছে, আর আলফা মানে কিন্তু 4,2, অর্থাৎ তার প্রোটন নাম্বার যেটা আছে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা যেটা আছে সেটা কিন্তু 4 গুণের আকারে হয়, আর প্রোটন বা যেটা পরমাণু ক্রমাঙ্ক বলছে সেটা কিন্তু 2 গুণ হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমাদের একটু ভেবে নিয়ে করতে হবে।
ওকে, ঠিক আছে, চলো লিখে ফেলো, আমি তারপরে 5 নম্বর প্রশ্নটা পড়বো। দেখো 5 নম্বর প্রশ্নটা একটু পড়েই নেই। পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর জন্য, আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর জন্য সূর্য শক্তি প্রবাহ 2 ক্যালোরি সেমিস ইনভার্স টু, তারপরে মিনিমাম, আচ্ছা, তারপরে যদি সূর্যের আলো থাকায় ফোটনগুলির তরঙ্গদৈর্ঘ্য 550 আমস্ট্রং হয়, তবে ভূপৃষ্ঠ প্রতি মিনিটে প্রতি বর্গ সেমিতে আপাতত ফোটনের সংখ্যা নির্ণয় করো। প্রদত্ত 1 ক্যালোরি সমান 4.2 জুল এবং সি ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এটা একেবারে ইজি একটা ম্যাথমেটিক্স, কিচ্ছু নেই। দেখো এই ক্ষেত্রে আমাদের একটা ছিল না ই ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, ই ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা যেটা ছিল, সেই ই ইকুয়ালস টু মানে একটি ফোটনের শক্তি যেটা হয় ই ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, তো সেই সূত্র অনুসারে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবার এইচের জায়গায় যে মান হয়, এইচের মানটা কী হয় 6.624 × 10⁻34 যেটা আছে ওটা বসাবো, আর সি বলতে গিয়ে আলোর গতিবেগ যেটা আছে 3 × 10⁸ বসাবো, আর ল্যামডার মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত বলো তো 5500 আমস্ট্রং। তো এই আমস্ট্রংটা আমরা কী করবো সেমিতে নিয়ে আসবো, তো সেমিতে নিয়ে আসলে 10⁻−10 হবে। বাস এই তো একটা সলিউশন। এখান থেকে আমাদের ইয়ের মান বেরোবে, আর এই ফোটন সংখ্যা যেটা আছে সেই ফোটন সংখ্যাটা আমরা কী করতে পারি, যে টোটাল এনার্জি যেটা আছে, এনার্জি বলতে ই ডিভাইডেড বাই কী হয়, ছোটো যে ই হয়, ছোটো হাতের ই যেটা ইলেকট্রনিক চার্জ বলি, সেটা ডিভাইডেড করবো, করলে পরে সলিউশন কমপ্লিট। এই তো গেল, খাতার মতো তাড়াতাড়ি করা শুরু করে দাও, আমি এটা মুছে নেক্সট অঙ্কটা করছি। তো পাঁচের অঙ্ক তো আমরা কী বললাম, যে আমরা কি জানি যে সি ইকুয়ালস টু কী হয় এইচ সি বাই ল্যামডা, ই ইকুয়ালস টু এইচ সি বাই লিখবো হচ্ছে ল্যামডা। এইবার গল্পটা হচ্ছে এইচের মানটা কী আছে 6.626 × 10⁻−34, আর সি বলতে 3 × 10⁻10। আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সেবিতে, আর মিটারে যদি কনভার্ট করে তাহলে আমাদের কী করতে হবে 8 করতে হবে। তো চলো আমরা মিটারে কনভার্ট করি এটা, বাকিটা হবে। তো এটা গেল, ডিভাইডেড বাই কী আসছে আমাদের আসবে কত, দেখো ল্যামডার মান কত হচ্ছে 55 × 10⁻10 করে দিই, যেহেতু আমরা মিটারে করে দিলাম তো 10⁻10 করে নিলাম। ওকে, সবগুলো মিটারে কনভার্ট করে নিলাম। তো এই ক্ষেত্রে যদি ডিভাইড করি তো ক্যালকুলেটারে মারো, ক্যালকুলেটার মারলে দেখবে কত আসবে, দেখি ক্যালকুলেটার মেরে দেখি আমি, দাঁড়াও একটু। তো ক্যালকুলেটারে দেখো করো, ক্যালকুলেটারে মান লেবারে কত আসছে আমাদের, এটা আলটিমেটলি আসছে হচ্ছে 3.6 × 10⁻, আমাদের কত আসবে এখানে -19 যেটা আছে সেটা কিন্তু জুলে পরিণত হয়ে গেল। ওকে, এই হলো ক্যালকুলেশন। আচ্ছা, এটা কিন্তু মাইনাসে হবে, এটা মাইনাসে করে নাও, বাস এই তো গেল, মানে 10⁻−10 ক্যালকুলেটার মারো, এটা চলে আসবে 3.6 × 10⁻−19 জুল। এবার নেক্সটে আমাদের করতে হবে, দেখো ফোটন সংখ্যা নির্বাচন করতে বলছে। তো ফোটন সংখ্যা যেটা আছে সেই ফোটন সংখ্যাটা হবে আমাদের, দেখো এটার মান কত হবে, দেখো n ইকুয়ালস টু বলতে পারি যে এফ বাই ই, তো সরি ই বাই ই, অর্থাৎ এনার্জি যেটা আছে। এবার এটার মান কত আসবে আমাদের, জাস্ট ভ্যালুটা বসাতে হবে। তো প্রশ্নটা আমাদের দেওয়া আছে, এটার মান কত 4.2। দেখো ইয়ের মান কিন্তু 2 ক্যালোরি আছে না, 2 ক্যালোরি। এবার 2 ক্যালোরিটাকে আমরা জুলে কনভার্ট করলে 4.2তে আমাদের গুণ করতে হবে, তাই না? এটাকে আমরা ই বলতে এখানে 3.6 × 10⁻90। দেখো এটা কীভাবে আসছে, দেখো ইয়ের মানটা, এই ইটা কী আছে, দেখো ই আছে 2, তাই না? এই 2টাকে আমাদের 4.2 অর্থাৎ জুলে কনভার্ট করতে হলে কিন্তু 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, বাস এভাবে কিন্তু আসছে আমাদের বিষয়টা। ক্লিয়ার তো? এই যে দেখো এই বিষয়টা মাথার মধ্যে সেট রাখবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আবার আমি একই রকম ক্যালকুলেটর করো, দেখবো এটা 2.33 × 10⁻, কী আসবে মাইনাসটা হয়ে যাবে কনভার্ট টু প্লাস, অর্থাৎ প্লাস এতটি হয়ে যাবে প্রোটন সংখ্যা, বাস এটা কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নতে। তো নেক্সট প্রশ্নতে দেখো বলছে যে সিজিয়াম ধাতুর কার্য অপেক্ষক 2.14 ইলেকট্রোভোল্ট, সিজিয়াম ধাতুর সূচনা কম্পাঙ্ক কত আমাদের বের করতে হবে। আবার এখানে বলছে যদি 0.60 ভোল্ট নিবিড় বিভবে আলোকতড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তবে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে। আচ্ছা, সূচনা কম্পাঙ্ক ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তো সিজিয়ামের কার্যাপেক্ষক কী বলছে যে 2.14 ইলেকট্রোভোল্ট সূচনা কম্পাঙ্ক, তাই তো? সূচনা কম্পাঙ্ক আমরা জানি যে সূচনা কম্পাঙ্কের সূত্র কী হয়, কোশ্চেন নাম্বার 5-এর অথবা, এটা অথবা প্রশ্ন 5-এর অথবা প্রশ্ন। তো সূচনা কম্পাঙ্কের একটা সূত্র রয়েছে, দেখো v0 = না নিউ 0 = w0/h আমরা বলতে পারি, তাই না? তাহলে লিখবো, দেখো নিউ 0 =
মিউ জিরো ইকুয়ালস লিখবো যে ডাব্লু বাই কী বলবো ফর্মুলাটা মনে রাখবো, সেটা হচ্ছে কি ডাব্লু বাই এইচ। ওকে, এইবার এই যে ডাব্লুর যে মান আছে, সে ডাব্লুর মানটা কার্য অপেক্ষক যেটা আছে 2.14 ইলেকট্রোভোল্ট, এই 2.14 ইলেকট্রোভোল্টটাকে কিন্তু আমাদের কী করতে হবে, ভোল্টে প্রমাণ করতে হবে। তো 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করতে লাগবে। তো আমরা লিখবো এখানে কি আছে, এখানে 2.14, এটা আমরা কত দিয়ে গুণ করবো বলো তো, 1.64 × 10⁻⁹, 1.64 × 10⁻⁹ ডিভাইডেড বাই এইচ এর মান এখানে কত দেওয়া আছে, এইচ এর মান কিন্তু 6.626 × 10⁻34, এই মানটা মনে রাখতে হবে আমাদের, 6.6 × 10⁻34 এই যে মানটা আছে, বাস এটাকে ক্যালকুলেটারে মারো, দেখো একটা সুন্দর সলিউশন চলে আসবে, বাস ওটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো ক্যালকুলেটারে দ্বারাও আমি ক্যালকুলেটার দিচ্ছি, দেখি মোবাইলে ক্যালকুলেটার দেখি, তো ক্যালকুলেটারে করো তাড়াতাড়ি এটা। তো এই মানটা বেরোবে, ক্যালকুলেটারে কত হলো এটা, 5.16 × 10⁻14 হার্স। দেখো 5.16 × 10⁻10 কত আসছে আমাদের 14 হার্স, 10⁻14 হার্স মানে কম্পাঙ্ক, বাস গল্প শেষ। এরপরের প্রশ্ন আসছি পরেরটাতে, যে যদি 0.60 ভোল্ট নিবিত বিভবে আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তবে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো এই ক্ষেত্রে আইনস্টাইনস ল যেটা আছে আমাদের জানি যে এইচ সি বাই ল্যামডা, এটা কি হয় আমাদের আইনস্টাইন লতে, যে এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু কী হয় আমাদের W0 প্লাস ইভি হয়। তো ওটাই আমরা লিখবো যে এইচ সি বাই ল্যামডা অর্থাৎ আইনস্টাইন ল, আইনস্টাইনটা লিখতে পাবো, আইনস্টাইনের সূত্র অনুযায়ী কী হয়, আইনস্টাইনের সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি, যে এইচ সি বাই ল্যামডা এটাই কষ্ট কী হবে, আমরা বলবো যে কার্য অপেক্ষকের যে ফার্স্ট কন্ডিশন সেটা কী হয় W0 প্লাস বলবো কি ইভি, তাই তো ইলেকট্রোভোল্টের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তো এই টপিকটাতে জাস্ট ক্যালকুলেশন করতে হবে আর কিছু না এক্ষেত্রে। তো আমাদের এখানে কার্য অপেক্ষক 2.14 আছে, তো ডাব্লুর জায়গায় লাগবে 2.14, আর ইলেকট্রোভোল্টের ক্ষেত্রে ইভি যেটা আছে সেই ইভির মানটা আমাদের করতে হবে। তো প্রথমতই আমরা এখানে লিখতে পারি, দেখো ইভি, তো ইভি বলতে দেখো 0.64 ভোল্ট, তো 0. তাহলে এটাকে আমরা অন্য কিছু ধরে নিই, ভি ড্যাশ ধরে নিই, তাহলে ভি এর মানটা কত হচ্ছে, ভি ড্যাশ ইকুয়ালস হচ্ছে 0.64 ভোল্ট এটা বলছে। তো আমরা এখানে যদি বসাই 0.64 ইলেকট্রোভোল্ট, এটা হয়ে গেল এইচ সি বাই ল্যামডা। এবার বাকিটা ক্ষেত্রে আমরা মানগুলো বসাবার কিছু না। তো এই ক্ষেত্রে যদি বলি যে এইচ এর মানও জানি আমি, আর সি এর মানও জানি, শুধুমাত্র ল্যামডার মানটা বের করতে হবে। তো আমাদের এক্ষেত্রে ল্যামডার মানটা বের করতে হলে পরে দেখো অনেক বড় একটা মান এখানে বসাইতে হবে, যাই হোক ইংরাজিতে লেখো 6.64 × 10⁻⁻34, আর সি এর মান কী হবে 3 × 10⁻10 আসছে, ডিভাইডেড বাই ল্যামডা। তো এখান থেকে আমাদের জাস্ট ল্যামডার মানটা বের করতে হবে, অ্যামস্ট্রং এককে প্রকাশ করলেও হবে। তো অবশ্যই 10⁻10 বা 10⁻8 দিয়েও করতে পারো, অ্যামস্ট্রং এককে বের করতে হবে। তো এটার মানটা বের করবে, তো ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেটারে। তো করলে পরে একটা সিম্পল ক্যালকুলেশন, এখান থেকে দেখো ল্যামডার যে মানটা পাবো, তো যদি করি কত আসছে ক্যালকুলেটারে, এই টোটালটা আসছে 12420 আসছে, আর এখানে বাকি ক্যালকুলেশনে কী আসছে আমাদের 2.74, আচ্ছা 2.74 এটা হচ্ছে আমাদের চলে এলো, আচ্ছা 2.74। এইটাকে যদি আমরা আবার ক্যালকুলেটারে করি তাহলে আমাদের আবার করতে হবে, তো অ্যাপ্রক্সিমেটলি তো আসবে, অ্যাপ্রক্সিমেটলি বলতে এই ব্যাপারটা দ্বারা ক্যালকুলেটার করে দেখি কী আসছে। হ্যাঁ 4533 অ্যামস্ট্রং। তুমি অবশ্যই ক্যালকুলেটারে করো, আমি তাড়াহুড়ায় ক্যালকুলেটার করছি, আমার হতেই পারে, ভুল হতেই পারে। তো তুমি তাড়াতাড়ি ক্যালকুলেটারে করো এগুলো এবং এগুলো মিলাও। চলে আসছি নেক্সট প্রশ্নতে, এটা হয়ে গেল কমপ্লিট। আপাতত আলো তরঙ্গ, এটা কিন্তু ল্যামডার মান, হ্যাঁ 4533 অ্যামস্ট্রং, খুবই ছোট, অ্যামস্ট্রং বলতে কিন্তু খুব বড় একটা একক না, ছোটো এককটা। সেকশন বি এর প্রশ্ন, হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্রাবলী প্রমাণ করো। সেকশন বি এর প্রথম প্রশ্ন, সেকশন বি আসবো এবার, কিন্তু সেকশন
বি শুরু হচ্ছে। সেকশন বি এর প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার কত আছে এটা? 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, হাইগেন্সের সূত্র, হাইগেন্সের নীতি তোমাদের বইতে আছে, পড়ে নিবে একবার। চলো আমি একবার হালকা করে তোমাদের বুঝেছি। দেখো হাইগেন্সের সূত্র অনুযায়ী কী বলা হয়, যে একটি সমতল তরঙ্গমুখ যখন দুটি মাধ্যমের বিভবতলের আপতিত হয়, কী হচ্ছে, তখন প্রতিটি বিন্দু গৌণ কী হয়, যে তার যে দুটো কন্ডিশন হয়, একটা হয় প্রথম দিকে যেটা আছে এবং লাস্টের দিকে যেটা আছে, তো গৌণ উৎসর মতো কিন্তু কাজ করে। যদি প্রথম মাধ্যমে আলোর বেগ v1 হয় এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ যদি v2 হয়, তবে তাদের কি হয়, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সুন্দর একটা ফর্মুলা করতে পারি, যেটা আমরা ছবির মাধ্যমে যেটা প্রমাণও করে থাকি। সেটা কি হয় দেখো, সেটা হচ্ছে কি হয়, সাইন আই বাই সাইন আর যেটা হয়। তো এটা কিন্তু আমরা জানি, আমরা অনেক সময় স্নেলের সূত্র বলে থাকি, কিন্তু এটাই কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি কি, যে তাদের যে দুটো কন্ডিশন, এবার দুটো বেগ হবে, তাই না? একটা হচ্ছে প্রথম মাধ্যমে আলোর বেগ, প্রথম মাধ্যমে আলোর বেগটা কী হবে বলো তো, প্রথম মাধ্যমে আলোর বেগটা দিলাম হচ্ছে v1 এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগটা দিলাম v2। বাস এটাই গেল হচ্ছে বিষয়। তো এটাই আমাদের করতে হবে আলটিমেটলি। এটাকেই যদি আমরা বলি, এটাই হচ্ছে, আমরা অনেক সময় দেখবা আমার রিফ্লেকশন অফ লাইট এবং রিফ্লেকশন অফ লাইটের যে প্রথম দুটো চ্যাপ্টার আছে রে অপটিক্সের, সেখানে কিন্তু এইগুলো প্রমাণ করে দেওয়া আছে। তো mi1 বাই mi1 mi2, আর তোমাদের বইতেও ডিটেলস আছে। এই যে বিষয়টা গেল, এটাই কিন্তু আমাদের বলতে পারি, এটাই আলটিমেটলি কিন্তু স্নেলের সূত্র, বা আমরা বলতে পারি যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এটা হাইগেন্স রিলেটেড আমরা প্রমাণ করতে পারি। ওকে, হাইগেন্সের সূত্র অনুযায়ী এবং স্নেলের সূত্র অনুযায়ী এটা আসতে পারে। ওকে, চলে আসছে নেক্সটে। আচ্ছা, এটা ইংলিশ ভার্সনেও এই কোশ্চেনগুলো আছে, যাই হোক এটা ট্রান্সলেশন করা আছে। অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলতে কি বোঝো? আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলতে কি, এটা কি দেখো, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে খুব কি বলতে পারি, যে কাছাকাছি থাকা দুটি বিন্দুকে আমরা বলতে পারি যে পৃথক করতে পারি। তো এটা হতে পারে, ধরো এর অথবা প্রশ্নটা আছে, ধরো এরকম একটা বিন্দু আছে, এরকম একটা বিন্দু আছে, ঠিক আছে, এবার খুবই পাশাপাশি দুটো বিন্দু আছে। তো অণুবীক্ষণ মানে কি, মাইক্রোস্কোপ, তাই না? মাইক্রোস্কোপে কী হয়, খুব ছোট ছোট জিনিসকে আমরা বড় করে দেখতে পারি। তো পাশাপাশি যে দুটো বিন্দু আছে সেগুলোকে আমরা কী করতে পারি, যে আলাদা করে দেখতে পারি, মানে তাদের বিশ্লেষণ করতে পারি যে কতটা ডিস্টেন্স বা কী করতে পারি, আর মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দেখতে পারি। তাছাড়া অনেক রকম ছোটো টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পারি, অর্থাৎ বড় আকারে দেখতে পারি। আর এই ক্ষেত্রে এর যে রাশিমালাটা হয় সেটা তোমরা জানো যে 2 μ sin θ বাই ল্যামডা হয়। কী হয় বলো তো, 2 μ sin θ বাই ল্যামডা যেটা আছে সেটা হচ্ছে তার সমীকরণটা যাচ্ছে। এই তো গেলো বিষয়। তো এটাই গেল। আর এর সঙ্গে কি আছে আমাদের, অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষকে তেলের মধ্যে ডুবিয়ে রাখলে কি সুবিধা পাওয়া যাবে? তেলের মধ্যে যদি ডুবানো যায় তাহলে কী হবে, তার যে প্রতিসরাঙ্ক যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? তার প্রতিসরাঙ্ক বলতে তার মিউ বৃদ্ধি পাবে। খাতার মধ্যে লিখে নাও যে তেলের মধ্যে ডুবালে পালে, তেল বলতে ইমার্শন সলিউশন যেটাকে বলি, ইমার্শন অয়েল। তো তেলের মধ্যে যদি আমরা কোনো ক্ষেত্রে ডুবাই তাহলে কী হবে, তার প্রতিসরাঙ্ক কী হবে, বৃদ্ধি পাবে। ফলে কী হবে, তার বিশ্লেষণী ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে এবং সূক্ষ্ম বস্তুকে, যে সমস্ত একদম ছোটো ছোটো বস্তুগুলো আছে সেগুলোকে কিন্তু আরও বেশি স্পষ্ট দেখা যাবে। তাহলে বুঝলাম কি, যে তার প্রতিসরাঙ্ক কী হবে, বৃদ্ধি পাবে, প্রথম কন্ডিশন। আর যে সমস্ত জিনিসগুলো দেখবো সেটাকে কিন্তু আরও ডিটেলস ক্লিয়ারিভাবে আমরা দেখতে পারবো, মানে আরও বেশি সূক্ষ্মভাবে দেখতে পারবো, মানে ছোটো জিনিসগুলোকে আরও বেশি ভালো দেখতে পারবো। ব্যাস এই তো গেল আমাদের এটার সলিউশন। তো খাতার মধ্যে লিখলে লেখো, আর ইজি তো, বানিয়ে লিখতে পারবা। নেক্সটে আছে আরেকটা প্রশ্ন, 7 নম্বর, হাইড্রোজেনের বর্ণালীর, আচ্ছা এটি তো, হ্যাঁ 7 নম্বর, হাইড্রোজেনের বর্ণালীর কোন রেখাগুলি অত্যবেগুনি অঞ্চলে অবস্থান করে? হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো। 1+2, 2 মার্কস রয়েছে। তো দেখো এখানে 3 রকমের অনেকগুলো সিরিজ আছে। দেখো লিম্যান, বামার, প্যাসেন, ফুন, মনে পড়ছে? লিম্যান সিরিজ, বামার সিরিজ, ফান সিরিজ, এই যে সিরিজগুলো আছে এইগুলোকে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের রেখা বর্ণালীর সিরিজগুলো। তো লিম্যান সারির রেখাগুলি কিন্তু অত্যবেগুনি অঞ্চলে থাকে। তো অতিবেগুনি অঞ্চলে কারা থাকছে? লিম্যান সারি রেখা যেগুলো আছে সেগুলো কিন্তু অতিবেগুনি অঞ্চলে থাকছে। এইবার এই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো আচ্ছা তারপরে কী আছে প্রশ্ন, একটা হয়ে গেল, 1 নম্বর শর্ট প্রশ্ন হয়ে গেলো। তাহলে এটা কী হবে, লিম্যানের ক্ষেত্রে হবে কি, অতিবেগুনিটা হবে। অ্যান্সার করে নাও, হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো। তো এই ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, তার জেডটা আমরা বলতে পারি যে শক্তি বলতে Z=2। তো সিম্পল একটা সলিউশন, চলো এখানেই করি। 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। দ্বিতীয় কক্ষপথ বলতে এখানে বলতে পারি Z2, তাই না? দ্বিতীয় কক্ষপথ বলতে Z2। ওকে, তো শক্তির মানটা কী ছিল, আমরা জানি EN ছিল। EN এর মানটা কী ছিল, EN = 13.6 13 - 13.6 ইন্টু বলবো কি, এটার মান কী হয়, Z² / N² EB।
মনে রাখতে পারছি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইবি। আচ্ছা, এই তো গেল আমাদের ফর্মুলা। এবার এই ফর্মুলাতে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো, আর কিচ্ছু না। তো এই ক্ষেত্রে দেখো এনের মান যেটা আছে সেই এনের মানটা কি আমাদের দেওয়া আছে, 2 দেওয়া আছে। তো এনের জায়গায় 2 বসাও আর জেডের জায়গায় 2 বসাও এবং সলিউশনে বসাও, বাস গল্প আমাদের শেষ হয়ে যাবে। এই তো কোশ্চেনের সলিউশন, আর কিছু না। তো এই ক্ষেত্রে আমরা E2 মানে যেহেতু দ্বিতীয় কক্ষপথ E2 বলবো, তো -13.6 ইন্টু বলবো 2 স্কোয়ার। কেন 2 স্কোয়ার? কারণ 2 স্কোয়ার এখানে থাকছেই, তাহলে 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার, 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাহলে এটা একটা ঘ্যাচাং মানে কেটে গেল। আর ইলেকট্রোভোল্ট বলতে ইবি তো থাকবেই, এটা এককের মধ্যে পড়ছে, তাহলে আমাদের ইবি কষ্ট কি হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট। বাস দিস ইজ অ্যান্সার। একদম সিম্পল একটা লজিক্যালি ম্যাথমেটিক্স ছিল 2 নম্বরের। তো এটা ডিটেলসটা দেখাতে হবে কারণ 2টো নাম্বার আছে যেহেতু। নেক্সট প্রশ্ন দেখো আমাদের রয়েছে যে অথবাতে মোজলের সূত্রটি লেখো, বোর তত্ত্ব থেকে এটি ব্যাখ্যা করো। মোজলের থিওরি আমরা তোমরা বইতে পেয়ে যাবে, চলো আমি একটু হালকা ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, কোনো মৌল থেকে কি হচ্ছে, নির্গত যে এক্স রশ্মি রয়েছে সেই এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূল ওই মৌলের পারমাণবিক সংখ্যার কী হচ্ছে, সমানুপাতে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বলতে পারি যে কোনো একটা মৌলের এক্স রশ্মির যে কম্পাঙ্ক থাকবে সেই এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূল, ঠিক আছে, যেটা আমরা কি রুট ওভার নিউ দ্বারা প্রকাশ করি, সেটা কী হবে, ওই মৌলের পারমাণবিক সংখ্যা যেটা আছে জেড তার সাথে কিন্তু সমানুপাতিক হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, মোজলের থিওরাম যদি আমরা বলি, আমি জাস্ট থিওরামের মোজলে, হ্যাঁ, তো মোজলের থিওরিতে কী দাঁড়াচ্ছে যে তার কম্পাঙ্কের বর্গমূল যেটা হচ্ছে আমরা কী দাঁড়াচ্ছে রুট ওভার নিউ দ্বারা প্রকাশ করছি, তাই তো। এই রুট ওভার নিউটা কী হচ্ছে, সেই পরমাণুর যে পারমাণবিক সংখ্যা যেটা আছে যেটা আমরা জেড বলি তার সাথে কিন্তু সমানুপাতিক হবে। অর্থাৎ এই ক্ষেত্রে রুট ওভার নিউ যেটা আছে সেটা কিন্তু আলটিমেটলি পারমাণবিক সংখ্যার সমানুপাতিক বলতে আমরা বলতে পারি কীরকম, এ ইন্টু জেড মাইনাস বি, বাস এটাই লিখে দেবা, হয়ে যাবে। তারপরে নেক্সটে আছে আমাদের প্রশ্নতে, বোর তত্ত্ব থেকে এটি ব্যাখ্যা করো। আচ্ছা, বোর তত্ত্ব অনুযায়ী শক্তি স্তরের পার্থক্য পারমাণবিক সংখ্যার বর্গের উপর নির্ভর করে, যা মোজলের সূত্রের উপর ভিত্তি কিন্তু আলটিমেটলি প্রদান করছে, তাই না। তার মানে কী দাঁড়াচ্ছে, বলছি কীরকম, যে শক্তি স্তরের পার্থক্য পারমাণবিক সংখ্যার বর্গের উপর নির্ভর করছে, এটাই বলতে পারি হচ্ছে মোজলের সূত্রের ব্যাখ্যা। আচ্ছা, তারপরে প্রশ্ন 8 নম্বরে, 1 m = 931 মেগা ইলেকট্রোভোল্ট ধরে 12.6 কার্বন পরমাণুর ভর নির্ণয় করতে বলছে, এর ত্রুটি ধনাত্মক না ঋণাত্মক হয়। তো এটা আর একটা অঙ্ক, এটা একটা ইজি ম্যাথমেটিক্সে বলবো আমরা এই ক্ষেত্রে। দেখো, কার্বন 12 স্কেলের সাপেক্ষে একটি কার্বনের ভর আমরা কিন্তু 12 mu ধরে নিই, তাই না, অর্থাৎ 12 স্কেলের সাপেক্ষে 12ই ধরবো। আচ্ছা, এটা গেল। এবার এই 12-র সাথে আমাদের কী হবে, এই যে টোটাল যে ক্যালকুলেশন পার্ট যেটা আছে জাস্ট গুণ করতে হবে, করলে আমাদের সলিউশন বেরিয়ে যাবে। চলো আমরা করে ফেলি, তার আগে বোর্ডটা ক্লিন করবো, লিখে ফেলো। তাহলে আমাদের 8 নম্বরের সলিউশনটা দেখে নিই। তো অঙ্কটাতে দেখো 931 মেগা ইলেকট্রোভোল্ট আছে, তো 931 মেগা ইলেকট্রোভোল্ট মানটা পুট করে আমরা অঙ্ক করতে পারি, বা ডাইরেক্ট কার্বন 12 দ্বারাও প্রমাণ করতে পারি। দেখো, কার্বন 12 দ্বারাও করতে পারবো কিন্তু এটা। তো কার্বন 12-র ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে যে তার কী বলবো, যে পরমাণুর যে ভর যেটা আছে সেটা কিন্তু এখান থেকে আমরা 12 mu চিন্তা করে নিতে পারি, কারণ এক্ষেত্রে দেখো ভর সংখ্যাটা 12, তো 12 mu চিন্তা করতে পারি, বাস এর উপর বেস করে আমরা ক্যালকুলেশন করতে পারি, কিংবা ওই যে 931 মেগা ইলেকট্রোভোল্ট যেটা আছে ওটার মাধ্যমে করতে পারি, মানে এমইউর জায়গায় বসাতে পারি। তো একটা করলেই হবে, কোনো ব্যাপার নাই। তো এবার লক্ষ্য করে দেখো, আমাদের কোশ্চেনে কী চেয়েছে যে কেজিতে প্রকাশ, কী বলছে এখানে প্রশ্নতে, দাঁড়াও, ভর নির্ণয় করো। তো ভরটা আমরা 1 কেজিতে প্রকাশ করতে পারি, মেগা ইলেকট্রোভোল্টও প্রকাশ করতে, যাই হোক পরমাণুর ভর নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে ভর যেটা হবে, তো সেই ভরটা আমরা লিখবো যে ভর হবে তো 12-12-র সাথে আমাদের কোশ্চেনে কত আছে, 12/6। এবার সূত্র অনুযায়ী কী হয়, 1.66 × 10⁻27 হবে, 1.66 × 10⁻27 যেটা আছে এটা কেজি ফর্মে আসবে। বাস এটাকে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে দেখবা কত আসছে, ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে 1. আচ্ছা কী আসছে 1.99, হ্যাঁ 1.99 ক্যালকুলেটারে মারো, দেখো এটা চলে আসবে 10⁻26 কেজি। এই তো গেল, বেরিয়ে গেল আমাদের সলিউশন, বাস হয়ে গেল। এবার আসছি পরের প্রশ্নতে। আচ্ছা, ভর ত্রুটি ধনাত্মক না ঋণাত্মক। আচ্ছা দেখো, ভর ত্রুটি সবসময় ধনাত্মক হবে, আমরা এটা বলবো। কারণটা কী বলো তো, কারণ নিউক্লিয়াসের উপাদানগুলির মধ্যে কী থাকে, প্রোটন থাকে আর কি থাকে, নিউট্রন থাকে, দুটো জিনিস থাকে, তাই না। তো যেহেতু প্রোটন আর নিউট্রন থাকছে পরমাণুর কেন্দ্রকে, আর এই কেন্দ্রকে বেস করে তার ভরটা হয়।
তাহলে এই প্রোটনও পজিটিভ আর নিউট্রনের তো কিছু নেই, শূন্য। এখানে তো ইলেকট্রনের গল্প নেই, ইলেকট্রনের গল্প থাকলে সেখানে নেগেটিভ কিছু বলা যেত, যেহেতু প্রোটন আর নিউট্রন আছে তার জন্য আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে মোট ভর যেটা আছে সেটা কিন্তু আমরা বলতে পারি যে পজিটিভই হবে, অর্থাৎ মোট ভর নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে আমরা বলতে পারি যে হ্যাঁ বেশি, এবং সেটা কিন্তু কী হবে ধনাত্মক বা পজিটিভ হবে, কারণটা হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন রয়েছে দেখে। ওকে, এরপরে 8 অথবা প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 8 অর কোশ্চেনটা আছে দেখো, বিভিন্ন নিউক্লিয়াসের ভর সংখ্যার পরিবর্তনের সঙ্গে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তির পরিবর্তন লেখচিত্র অঙ্কন করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো এই হলো বন্ধন শক্তির ক্ষেত্রে প্রথমত দেখো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর বোরন, নাইট্রোজেন, কার্বন, তারপরে দেখো নিয়ন আছে, ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, তারপরে এই পজিশনে হচ্ছে লোহা অবস্থান করবে, এটা নিকেল, আর এই ক্ষেত্রে দেখো এস আছে। এবার ভর সংখ্যার ক্ষেত্রে এটা দেবো, আর বন্ধন শক্তির ক্ষেত্রে এইভাবে দেবো। হ্যাঁ, মানে এটা হচ্ছে বন্ধন শক্তির দিক, এইভাবে যাচ্ছে, বাস আর কিছু না। এবার এখান থেকে দেখো বলেছে যে দুটি সিদ্ধান্তের কথা বলছে, যে এখান থেকে কী দুটি তুমি সিদ্ধান্ত পেতে পারো। তো প্রথম সিদ্ধান্ততে বলবো দেখো যে লোহার প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি সব থেকে বেশি, তাই প্রকৃতির সব থেকে স্থায়ী নিউক্লিয়াস হচ্ছে আমরা বলতে পারি যে লোহার ক্ষেত্রে বলতে পারি এক্ষেত্রে। আর দ্বিতীয় নম্বর কন্ডিশনে বলবো যে নিউক্লিয় বিভাজন ও সংযোজন যে শক্তির উদ্ভব আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। এবার আসছি এর পরের প্রশ্নতে। আচ্ছা, এর পরের প্রশ্ন কত নম্বর আছে, যে 9 নম্বর, একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনীতে চিত্র অঙ্কন করো। তারপরে দেখো বলেছে যে এর কার্যনীতি ব্যাখ্যা করো এবং ইনপুট ও আউটপুট তরঙ্গ কিন্তু দেখাও। প্রথমত দেখো 9 নম্বরে যে ছবিটা হবে এই যে হলো পরবর্তী ইনপুট, যে এক্ষেত্রে আমরা ট্রান্সফরমার ইউজ করতে পারি এখানে। আর এই যে দেখো ছবিটা গেল, এটা D1 অঞ্চল, D2 অঞ্চল, আর ভাররোধ এটা আউটপুট, এটা তোমাদের বইতে এটা ডিটেলস আছে। আর পরের যে ছবিটা আছে দেখো 9 পরের ছবিটা এটা হবে। এবার আসছে 9 অথবাতে, দেখো 9 অথবাতে বলছে যে দুটি ইনপুট যুক্ত একটি নর গেটের সত্য সারণী, অর্থাৎ ট্রুথ টেবিল কিন্তু আমাদের ক্ষেত্রে বানাতে হবে। নর গেটের সত্য সারণী লিখতে বলছে। আচ্ছা, নর গেটের সত্য সারণী খুবই ইজি প্রশ্ন। আচ্ছা, এইটা একটা বিষয় বলি যে এই যে আচ্ছা নর গেটের সত্য সারণী আগে বানিয়ে নেই। তো ট্রুথ টেবিলটা যদি বানাই নর গেটের ক্ষেত্রে আমাদের খুবই ইজি আর খুবই ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। তো একটা দিতে হবে কি এ, একটা বি, আর আউটপুটে দিলাম আমরা ওয়াই। এটা গেল, মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাতে দেখো নর গেটের ক্ষেত্রে কী হয়, 0 0 মানে দুটোই যদি 0 হয়ে যায় এ এবং বি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আউটপুট যেটা আছে আমাদের ওয়াই সেটা 1 হয়ে যাবে, একটা কন্ডিশন গেল। আবার এই ক্ষেত্রে যদি দেখো যে দুটোই যদি 1 1 হয়ে যায় তাহলে কিন্তু সেটা 0 হতে পারে। তার মানে এখানে দেখো 0 1 এটা 0 হবে, তারপর দেখো 1 0 এটাও হবে কি 0 হবে। আর এই ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি 1 1 সেটা কিন্তু আলটিমেটলি 0। এই গেল আমাদের সত্য সারণী বা ট্রুথ টেবিল। কোনটা বলো তো, যেটা হচ্ছে নর গেটের ক্ষেত্রে গেল। এবার পরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু নিটের ক্ষেত্রেও ছবি দিয়ে বলবে যে কোনটা সঠিক, বা যেই ক্ষেত্রেও কিন্তু সব প্রশ্ন দিয়ে বলে যে কোনটা সঠিক, সেটা কিন্তু আমাদের নির্বাচন করতে হয়। আর তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই বলবো, এটা ভালো করে প্রিপারেশন করো। বা নর গেট কীভাবে অ্যান্ড গেটে রূপান্তরিত হয় তার বর্তনী চিত্র অঙ্কন করো। তো সেই ক্ষেত্রে দেখো এ বি যেটা আছে, অর্থাৎ এই যে পার্টটা আছে দেখো, এই যে এ, এটা এ বার গেল, তাই না, বি এবং বি যে বারটা আছে এটা এদিকে গেল। এবার এটা বেরিয়ে যাওয়ার পর দেখো এ বি যেটা আছে টোটালটা এইরকম ফরমেশনের ছবিটা আসবে। খুব ইম্পর্টেন্ট ছবি, রেডি করে রেখে দিও। আচ্ছা, এই প্রশ্নটা গেল। এর পরের প্রশ্ন আছে কি দেখো আমাদের, কী আছে, যে দুটি ইনপুট। আচ্ছা, এটা হয়ে গেল কমপ্লিট। 10 নম্বর, মডুলেশন গুণাঙ্ক কী, এটা তোমরা বইতে পেয়ে যাবে। মডুলেশন গুণাঙ্ক কী দেখো, মডুলেটিং সংকেতের বিস্তার এবং বাহকের যে অনুপাতটা বলবো, অর্থাৎ কী বলতে পারি যে মডুলেটিং সংকেত যেটা আছে, মডুলেটিং সংকেতের বিস্তার, মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে বিস্তার এবং তার সঙ্গে সঙ্গে যে বাহক তরঙ্গ, অর্থাৎ বিস্তার এবং বলবো কীরকম বাহক তরঙ্গের যে অনুপাত সেটার অনুপাত বলতে পারি, অর্থাৎ মডুলেটিং সংকেতের বিস্তার ও বলবো যে কী বলবো বলতো, বাহক তরঙ্গের বিস্তারের অনুপাতকে আমরা বলবো মডুলেটিং গুণাঙ্ক, যেটা আমরা আলটিমেটলি কিন্তু এম দ্বারা ডিফাইন করব। ক্লিয়ার তো? তাহলে কী বললাম, মডুলেটিং সংকেতের বিস্তার, কী বললাম, মডুলেটিং সংকেতের বিস্তার, এবং তার পাশাপাশি বলবো যে বাহক তরঙ্গের বিস্তারের অনুপাতকে আমরা বলবো মডুলেটিং গুণাঙ্ক, এটা এম দ্বারা ডিফাইন করব। আচ্ছা, তারপরে একটা অঙ্ক আছে দেখো, একটি বিস্তার মডুলেশন সর্বোচ্চ বিস্তার হলো 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট। এই ক্ষেত্রে বলছে মডুলেশন সূচক কত। এটা সম্ভবত প্রিভিয়াসের এসেছিল, মানে এটা কিন্তু একটা PYQ টাইপস, এই ধরনের একটা প্যাটার্ন কিন্তু অঙ্ক অনেক সময় দেয় উচ্চ মাধ্যমিকে। তো প্রিভিয়াস ইয়ার যদি প্রশ্ন ঘাটো দেখবে এই টাইপের একটা প্রশ্ন পাবা। তো খুবই সিম্পল একটা ম্যাথামেটিক্স এখানেই করে দিচ্ছি। এটা হচ্ছে কি বলতো 10 নম্বর প্রশ্ন। তো মুছে এই বিষয়টা, তোমরা ছবিটা এঁকে নিও। তো আমি 10 নম্বরটা এখানে করে দিচ্ছি। তো খুবই ছোট্ট একটা অঙ্ক হবে। সর্বোচ্চ বিস্তার 10 বলছে, 10 ভোল্ট। এক্ষেত্রে দেখো একটা হচ্ছে কি এম এর যেটা আছে সেটা হচ্ছে কি এ ম্যাক্স মাইনাস এম ইন। তো এম যেটা আছে সেটা কী হবে, এ ম্যাক্স মাইনাস এ মিন, এটার মধ্যে বিয়োগ ফলটা আসবে, অর্থাৎ এ মিন আসবে।
এ মিন, এটার হচ্ছে প্রথমত বিয়োগফল ডিভাইডেড বাই বলবো হচ্ছে এ ম্যাক্স প্লাস বলবো এ মিন। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কর প্যাটার্নটা, এটা কিন্তু খুব দেয় পরীক্ষায়। পিআইকিউ ঘাটো, পিআইকিউ ঘাটলে দেখবে এরকম একটা অঙ্ক আছেই। তো দেখো এখানে 10 ভোল্ট বলছে, লিখলাম 10 ভোল্ট, তার থেকে 2 ভোল্ট বিয়োগ করতে বলছে, এবার নিচে 10 প্লাস 2 অর্থাৎ উপরে আসছে 8, নিচে আসছে কত 12, কাটাকাটি করলে উপরে আসবে 2, নিচে আসবে 3 অর্থাৎ 2/3। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের সামথিং 3 দুগুণ 6 অর্থাৎ 0.67 আসবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। 10-এর অথবা জিপিএস কি, দেখো 10 এর অর কোশ্চেন অর্থাৎ অথবাটা রয়েছে আমাদের। বলেছি কি দেখো জিপিএস কি, দেখো জিপিএস বলতে কি, জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস বলতে কি গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটাকে আমরা জিপিএস শর্টকাটে বলি। এটি কৃত্রিম উপগ্রহ যেটা আছে, সেই কৃত্রিম উপগ্রহের ব্যবস্থা যা পৃথিবীর কোনো একটা জায়গার সঠিক অবস্থা নির্ণয় করতে কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যবহার করে। তাছাড়াও সময় নির্ণয়, তাছাড়া তো জানো কোনো একটা জায়গায় আমরা যদি অপরিচিত একটা এলাকাতে যাই, অনেক সময় আমরা মোবাইলে জিপিএস ট্র্যাক করে থাকি, অর্থাৎ কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারি। এবার সমুদ্রের ক্ষেত্রে সাবমেরিন বলো, জাহাজ বলো, সবাই কিন্তু এর উপর ডিপেন্ডেবল, তাই না? তারপরে রেল বলো, তারপর ট্রেন বলো, বা আমরা কোনো জায়গায় বাইক নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, তখন কিন্তু জিপিএস কিন্তু আমরা ব্যবহার করি। এই তো গেল ব্যবহার। এবার নেক্সট প্রশ্ন আছে এর সাথে, দেখো বলছে কি যে কী আছে, যে যদি কোনো দূরদর্শন টাওয়ারের সংলগ্ন এলাকার জনবসতি ঘনত্ব 1000 কিমি, দেখো এটা বলছে হয়, তবে ওই টাওয়ারের উচ্চতা, আচ্ছা ইনভার্স টু আছে, যাই হোক, ওই টাওয়ারের উচ্চতা কত হলে 60.3 লক্ষ লোক সম্প্রচার দর্শন করতে পারবে। ভ্যারি ইজি একটা ম্যাথমেটিক্স। এখানে এন বলতে কী বলছে, এন বলতে 60.3, অর্থাৎ এখানে এন এর মান কত 60.3, এত লাখ বলছে কিন্তু লক্ষ, এত লক্ষ লোক বলছে। তো লক্ষটাকে যদি আমরা কনভার্ট করতে তাহলে আমাদের কী আসবে, দেখো 6.3 × 10⁻⁴ আমাদের 6 আসবে। তো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 603 × 10⁵ এতটা মানুষ দেখতে পারবে, এতগুলো লোক দেখতে পারবে। 10⁻, আচ্ছা এটা 5 আসবে, 5-এ আসবে, যাই হোক এটা তাহলে আমাদের চেঞ্জ করার দরকার নেই, মানে এতটা লোক দেখতে পারবে। আচ্ছা লক্ষতে কনভার্ট করলাম। আচ্ছা তারপরে বলছে যে জনবসতির ঘনত্ব, মানে আমরা যদি রো ইজ দ্য 1000, তাই তো, রো আমাদের এখানে 1000 দেওয়া আছে ডেন্সিটিটা, আর পৃথিবীর ব্যাসার্ধ যেটা আমরা আলটিমেটলি জানি সেটার মান কত 6400 কিলোমিটার, আমরা কনভার্ট এটা করে ধরে নেই। আর এইবার বলছে কি যে আমাদের আচ্ছাদিত মানে এলাকা যেটা আছে, সেই এলাকাটা আমরা বলতে পারি যে এরিয়াটা কত হবে, বাউন্ডেড এরিয়াটা। তো সেই বাউন্ডেড এরিয়াটা অবভিয়াসলি সেটা হয় কি 60.3 × 10⁻5 ডিভাইডেড বাই কী বলবো আমরা, ডিভাইডেড বাই বলবো হচ্ছে আমরা 1000, তাই তো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের দাঁড়াচ্ছে কত 6030। কী করে, একদম সিম্পলি দেখো 3খানা শূন্য বাদ গেলে পরে এটাই আমাদের থেকে যাচ্ছে। এতটা কিন্তু আমাদের থাকছে, যেটা হচ্ছে KM2, তাই তো। এবার কিন্তু আবার ইনভার্সটা থাকবে না, KM2 মানে মানে যেটাকে আমরা এরিয়ার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তো আর একটা বিষয় জানি যে একটা এলাকার যে একটা বৃত্ত এলাকা যদি ধরি, তাহলে তার ব্যাসার্ধ ডি হলে কী ধরতে পারি আমরা, πd² ধরতে পারি। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে এরিয়ার ফর্মেশনটা। তো সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তো πd² বলতে পাই ইন্টু, আর ডি বলতে এখানে কী বোঝাচ্ছে, দেখো ডি এর মানে হচ্ছে কি 2π, আমরা বলতে পারি যে আর এইচের ব্যাপারটা বলতে পারি, একটা ডি বলতে আর একটা এইচ আমরা কনভার্ট করে নিলাম, যেখানে এইচ হচ্ছে কি টাওয়ারের উচ্চতা আমরা কল্পনা করতে পারি। বাস এইবার আমরা ক্যালকুলেশনটা করবো, বাস হয়ে যাবে। জাস্ট মানগুলো বসিয়ে দেবো, আর কিচ্ছু না এখানে আমাদের। তো যদি আমরা মানটা বসাই তাহলে আমাদের দেখো 6030 বলতে এই দেখো এইটার মানটা আসছে না, আর এখানে পাই বলতে 22/7 আমরা যেটা বসাই, তো এটার 22/7 বলতে কি 3.14 দ্বারাই আমাদের এর মান অ্যাপ্রক্সিমেটলি, তাই না। আর এখানে দেখছে দেখো 2 বলতে 2 গেল, আর বলতে 6400 একটা বিষয় যাবে পৃথিবীর ব্যাসার্ধের পরিমাণটা, আর এইচ এর মানটা তো আমাদের বের করতে হবে। তো এখান থেকে এইচ এর মানটা বের করলে আমাদের 6030 ডিভাইডেড বাই 3.14 × 2 × 12 কি 6400, বাস হয়ে গেল। তো এই ক্ষেত্রে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসছে দেখো 0.15 এরকমই কিছু একটা আসবে, বাস চলতে থাকবে বিষয়টা এইচের মানটা। বাস গল্প শেষ। চলে আসছি নেক্সটে, এটা ক্যালকুলেশন করো। হ্যাঁ, ক্যালকুলেটার মেরে দেখো এটা কত আসছে, সামথিং এরকমই কিছু একটা আসবে, বাস এটা করো। তারপরে পরের প্রশ্ন, এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার সেকশন সি এর প্রথম প্রশ্নটা কি বলছে, অবতল লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্রটি লেখো এবং 20 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল প্রতিসরক তল 4/3 ও 1.60 প্রতিসরঙ্কের দুটির মাধ্যমকে পৃথক করছে। প্রথম মাধ্যম মিউয়ের মান 4/3 এবং প্রতিসরক তল থেকে 200 সেমি দূরে কোনো বস্তুকে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের অবস্থা নির্ণয় করো। এই হলো প্রশ্নটা। তো লেন্স নির্মাতার সূত্রটা কী ছিল, আমরা জানি লেন্স নির্মাতার সূত্র ছিল কি, আমরা একটু আগেও কিন্তু
প্রশ্নটা করলাম, কোশ্চেন নাম্বার কত এটা? 11 নম্বর প্রশ্ন। তো 1/f ইকুয়ালস টু কি জানি যে μ-1, এটা কি হয় যে 1/r1 - 1/r2, কখনো প্লাস ধরে কখনো মাইনাস ধরে। তো যেহেতু এখানে অবতল লেন্স বলছে, তো আমরা এখানে মাইনাস ধরেই করলাম, এটাই হলো বিষয়। এবার দেখো, এটা হচ্ছে সূত্র গেল, লেন্স মাত্র সূত্র। আর আমাদের এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে একটা অঙ্ক বের করতে হবে, মানে একটা রেজাল্টেন্ট বের করতে হবে। তো প্রতিসরণের গলীয় দলে দেখো, গলীয় দলের প্রতিসরণের সূত্র তো আমরা কী বলি, μ2/v মাইনাস μ1/v, অর্থাৎ সেকেন্ডে অঙ্ক যেটা আছে ম্যাথমেটিক্সটা নেক্সট পার্ট যেটা আছে, যে আমরা কি জানি যে μ2 বলবো কি যে ভি, μ2 বলবো ভি, মাইনাস বলবো μ1 বলবো হচ্ছে ইউ। এটা ইকুয়ালস টু কী হয়, সূত্র তো কী ছিল যে μ2 - μ1/r, লিখবো হচ্ছে μ2 - μ1 লিখবো আর, বাস। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, দেখো রেজাল্ট চলে আসবে। তো μ1 এর মান কত আছে 4/3, আর μ2 মান কী আছে দেখো এখানে 1.6 আছে, জাস্ট মানগুলো বসিয়ে দাও। আর কি আছে মান, আর এর মান আছে 4/3। তো এই মানগুলো বসালে কিন্তু আমাদের একটা ক্যালকুলেশন আসবে, সেই ক্যালকুলেশনে আমাদের রেজাল্টটা বের করতে হবে। তো μ1 এর মান আমরা μ1 এর জায়গায় লিখবো ইমপ্লাই দিয়ে। তো μ2 এর মান বলছে এখানে কত, আমাদের কোশ্চেনে বলছে এখানে 1.6, তাই তো 1.6। তো 1.6 বসিয়ে দাও। তো μ2 হচ্ছে 1.6/v আছে এখানে, আর ভি এর মানটাই আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। আর এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা ভালোই আছে, অনেকটা করতে লাগবে, ক্যালকুলেটার তো আছেই, চাপ কিসের এখানে। তো μ1 এর মানটা কত আমাদের, μ1 হচ্ছে 1.33। ব্যাপারটা 1.33 বলতে কীভাবে আসে দেখো, 4/3 যেটা আসবে সেটা সলিউশন করলে এটা আমাদের চলে আসবে। তো আমরা লিখতে পারি যে এটা মানে 4/3 যেটা আছে, μ1টা ধরলাম 4/3, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কি 1.33 চলে আসবে। তো ডিভাইডেড বাই কী লিখবো, এটা আমাদের ইউ এর মান আছে -200, আর μ2 বলতে এখানে আসছে 160, মাইনাস হবে হচ্ছে কত 4/3 বলতে 4/3 বা 1.33 লিখতে পারি। তো এটা ডিভাইডেড বাই হবে কত 200। তো এখান থেকে জাস্ট আমাদের ভি এর ক্যালকুলেশনটা বের করতে হবে, অর্থাৎ ভি এর মানটা কত সেটাই বের করতে হবে। তো করে ফেলো এটা। তো ভি এর মানটা বের করবো এখান থেকে, বাস ক্যালকুলেটার মারো, একদম সিম্পল ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো ভি এর মানটা 233.58 সেমি হবে। এই ক্যালকুলেশনটা করো, এখান থেকে ভি এর মান এটা বেরিয়ে যাবে। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেটার তো আছেই। এবার নেক্সট প্রশ্ন দেখা বলেছে যে কৌণিক 11 অথবাতে কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে। তাহলে দেখো কৌণিক বিচ্ছুরণটা কি, সাধারণত যদি আমরা বলি যে আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে বেরিয়ে যায় তখন কি হয়, সেখানে 7টি, দেখো সাদা আলো বলতে 7টার বর্ণ বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে যে প্রান্তিক বর্ণগুলো যেগুলো রয়েছে, যেরকম ধরো বেনি আশ্বকলা যেটা বলি, বেগুনি আছে, লাল আছে, নীল আছে, তাই না, হলুদ আছে, সবগুলোই আছে। তো প্রান্তিক বলতে একটা বোঝাবে হচ্ছে বেগুনি, আর একটা লাস্টের যেটা আছে সেটা হচ্ছে লাল। এই দুটো বর্ণ তো আছে, আর অন্যান্য বর্ণগুলোও যা আছে। এক্ষেত্রে কি হচ্ছে, প্রিজম থেকে বেরোনোর জন্য কী হচ্ছে, সবগুলোই কিন্তু আলটিমেটলি আলাদা আলাদা স্পিডের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে বেরোচ্ছে, মানে আমরা 7টা আলাদাভাবে কিন্তু বর্ণ দেখতে পাচ্ছি, অর্থাৎ বিভক্ত হয়ে যাচ্ছে যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে। 7টা আলো, অর্থাৎ সাদা আলোর মধ্যে 7টা কালার থাকছে, সেই 7টা কালার কিন্তু আলাদা আলাদা ফরমেশনে বেরোচ্ছে। এটা হচ্ছে বিচ্ছুরণের আমরা সংজ্ঞা বলতে পারি। আর এর সঙ্গে বলছে যে বিচ্ছুরণের ক্ষমতা বলতে কী বোঝাচ্ছে, দেখো এক্ষেত্রে প্রান্তিক বর্ণ দুটো কী আছে, একটা আছে লাল, একটা হচ্ছে বেগুনি, এদের যে বিচ্ছুরণটা আছে, এবং মধ্যম যে বর্ণটা আছে হলুদ, এই যে মধ্যম যে বর্ণটা আছে হলুদ, তার মানে প্রান্তিক বর্ণ এবং মধ্যম বর্ণ যেটা আছে হলুদ, এই দুটোর যে অনুপাত বা রেশিও, সেটা কিন্তু আমরা বলতে পারি যে বিচ্ছুরণের ক্ষমতা। বুঝতে পারলে তো, তোমাদের বইতে পেয়েই যাবে এগুলো। দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি, সাধারণত দেখো দূরের জিনিস আমরা দেখতে পাচ্ছি, এবং কাছে যেটা আমরা হাইপারমেট্রোপিয়া বলছি, তাই না। এক্ষেত্রে কী হচ্ছে যে দূরের জিনিস আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি, কিন্তু কাছের জিনিস আমরা দেখতে পাচ্ছি না, এটা আমরা বলতে পারি, তাই না। তো এটা বলবা দীর্ঘ দৃষ্টি ত্রুটি। এক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 50 সেমি, তাকে পড়ার কাজে কত ফোকাস দৈর্ঘ্যের কী ধরনের চশমা ব্যবহার করতে হবে। তো এটা একটা অঙ্ক, চলো আমরা করে ফেলি 11 অথবার অঙ্কটা। আচ্ছা, এই যে দীর্ঘ দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি, ঠিক আছে, প্রেসবায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তারপরে হচ্ছে কি এই যে সংজ্ঞাগুলো আছে, আমি যাই বলি না কেন তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, তাই না। তো হয় না, আমরা সময় দীর্ঘ দৃষ্টি, তারপরে কাছের জিনিস দূরের জিনিসের যেটা ব্যাখ্যা করি কি না, অনেক সময় তো কনফিউশন থেকে যায় যে এটা কি এটা হবে। তার জন্য ভালো করে একবার দেখে নিয়ে যাবে পরীক্ষার আগেও একটু ভালো করে দেখে নিবা, যেন কনফিউশনগুলো যেন না থাকে। আচ্ছা, এখানে অঙ্কটাতে বলছে দেখো যে এক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 50 সেমি, তাকে পড়ার কাজে কত ফোকাস দৈর্ঘ্যের কী ধরনের চশমা ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কী হয় যে 1/v ইকুয়ালস টু কী হয় 1/u মাইনাস হয় 1/f।
বাস এখানে যদি আমরা ফর্মুলাগুলো বসিয়ে দিই আমাদের কী আসবে, কি বলি, এটা হচ্ছে মাইনাস হবে, এটা ইকুয়ালস টু এই যে এটা 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f হবে। তাহলে 1/v বলতে এর মান কত আছে দেখো, ওটা দেওয়া আছে যে 1/-50 হবে, এখানে 50 বলছে যেহেতু হলো -50, তারপরে 1/-25 হলো, এটা ইকুয়ালস টু 1/f। এখান থেকে সিম্পল একটা ক্যালকুলেশন, একদম ইজি, কিচ্ছু নাই। তো 1/50 আসবে আর এটা আসবে 1/25 ইকুয়ালস টু 1/f। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা আসবে কি 1/50 ইকুয়ালস টু আসবে 1/f। তো এফ এর মানটা আমাদের আলটিমেটলি 50 সেমি হয়ে যাবে। ক্যালকুলেটার আছে, করে নাও, খুব ইজি অঙ্ক। আচ্ছা এটা গেল। তারপরে কি বলছে 12 নম্বরে দেখো, বলছে যে NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে সাধারণ নিঃসরক সংযোগের বর্তনী চিত্র অঙ্কন করো। এটাও কিন্তু তোমাদের বইতে দেখো NPN ট্রানজিস্টরের ছবি আছে, করে নিবা। এরপরের প্রশ্নগুলো সবই তোমাদের বইতে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। চলো তাও ছবিটা আমরা একবার এঁকে নিই। 12 নম্বর প্রশ্ন। এরপরে 12 নম্বর প্রশ্ন, NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে সাধারণ নিঃসরক সংযোগের বর্তনী অঙ্কন করো। তো NPN ট্রানজিস্টর কিন্তু তোমাদের এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, স্টার্ট করে রাখো। তো বর্তনী চিহ্ন যেটা আছে NPN যেটা হবে, এই দেখো সেই চিত্রটা হয়ে গেল। আচ্ছা এরপরের প্রশ্ন আছে দেখো, সাধারণ নিঃসরক সংযোগে একটি ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য অঙ্কন করো এবং এই লেখচিত্র অঙ্কনে সক্রিয় অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল এবং কাট অফ অঞ্চল চিহ্নিত করো। আচ্ছা দেখো এরপরের ছবিটা এটা হবে, আউটপুট বৈশিষ্ট্য লেখতে এখানে সম্পৃক্ত অঞ্চল গেল, এটা সক্রিয় অঞ্চল আর এটা কাট অফ অঞ্চল চলে গেল, আর এই হলো টোটাল লেখচিত্রটা হয়ে গেল কমপ্লিট। আচ্ছা তারপরে কী বলেছে দেখো, যে সাধারণ নিঃসরক সংযোগ প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক ও সাধারণ ভূমি সংযোগে প্রবাহ বিবর্ধন গুণাঙ্কের সম্পর্ক নির্ণয় করো। এটাও ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি একটা প্রশ্ন। দেখো এক্ষেত্রে আমরা বিটা দিয়ে লিখতে পারি, যে বিটা যেটা হবে অর্থাৎ বিটা ইকুয়ালস টু আমরা লিখবো, যে বিটা ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি ডেল অফ আইসি ডিভাইডেড বাই ডেল অফ, আমরা বলতে পারি কীরকম, যে আইবি ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে কি ডেল অফ আইসি ডিভাইডেড বাই লিখতে পারি ডেল অফ আইই মাইনাস লিখবো হচ্ছে ডেল অফ আইসি, তারপরে আইসি হবে এটা সমান সমান লিখবো হচ্ছে কি ডেল অফ আইসি বাই লিখবো হচ্ছে কি ডেল অফ আইই ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি 1 মাইনাস ডেল অফ আইসি ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি ডেল অফ আইই। তো এটাকে আমরা যদি মডিফাই করি আমাদের কি আসবে, আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা আসবে। ওকে, বাস এটাই হয়ে যাবে আমাদের সলিউশন। এটাকে যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে চাই তাহলে আমাদের এটা আসবে 1/1 মাইনাস আলফা। বাস কমপ্লিট হয়ে গেল। নেক্সটে দেখো আরেকটা প্রশ্ন আছে আমাদের, যে সৌরকোষ কী। আচ্ছা সৌরকোষ কী, তাই না? দেখো সৌরকোষ হচ্ছে এক রকমের পিএন সংযোগ তড়িৎ যন্ত্র, ঠিক আছে? মনে রাখবা যে সৌরকোষ হচ্ছে এক রকমের পিএন সংযোগ আলোক তড়িৎ যন্ত্র, যা সরাসরি কী করছে, যে সূর্যের যে আলোটা আছে সেটাকে হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। বাস এতটুকুই। এটা মেনলি কিন্তু ফটো ইলেকট্রিক যেটা ক্রিয়া আছে, ফটো ইলেকট্রিক ক্রিয়ার উপর কিন্তু এটা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ফটো ইলেকট্রিক ক্রিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু এটা কাজ করে সৌরকোষটা, সোলার সেল যেটাকে আমরা ইংলিশে বলি। এবার নেক্সট প্রশ্নতে বলছে দেখো এখানে গঠন এবং কার্যাবলী ব্যাখ্যা করো। তো মেনলি কী বলতো, এখানে এন টাইপ এবং পি টাইপ যেটা আছে, অর্থাৎ পি টাইপ এবং এন টাইপ সিলিকন স্তরের সংযোগে কিন্তু এটা তৈরি করা হয়। তাহলে কী বললাম, পি টাইপ এবং এন টাইপ যেটা রয়েছে সেই সিলিকন স্তরের সংযোগে কিন্তু এটা তৈরি করা হচ্ছে আলোক প্রবেশের ফলে। এর ফলে কী হচ্ছে, যে এর উপরে একটা পাতলা স্তর থাকে কাচের, তো সেই কাচের আবরণ এবং তড়িৎ সংগ্রহের জন্য কী করছে, যে ধাতব গ্রিড যেটা আছে সেই ধাতব গ্রিড বা ইলেকট্রোড হিসাবে কিন্তু এখানে থাকছে কিছু পদার্থ। আচ্ছা কার্যপ্রণালীতে আরেকটু কিছু, এটা গঠন প্রণালী গেল, পি গেল এবং এন টাইপ যেটা আছে এবং যেটা সিলিকনের মাধ্যমে আলটিমেটলি গঠিত হচ্ছে, আর উপরে একটা কী থাকছে, লেয়ারের মতো থাকছে, ওদিকে কিন্তু আলো আলটিমেটলি প্রবেশ করছে। আচ্ছা এবার আমরা বলতে পারছি কার্যপ্রণালী। দেখো কার্যপ্রণালী কী হচ্ছে, দেখো সূর্যের মধ্যে আমরা জানি কি, যে সূর্যের আলোর মধ্যে কী থাকে, ফোটন কণা থাকে। এই ফোটন কণা হচ্ছে কি, যখন পিএন সংযোগটা রয়েছে সেই পিএন সংযোগের উপর যখন পড়বে তখন কী হবে, তখন সন্ধিস্থলে ইলেকট্রন বলে একটা হোল তৈরি হবে, ইলেকট্রন হোল। হ্যাঁ, এই ইলেকট্রন হোল যেটা আলটিমেটলি ইলেকট্রন হোল জোড়ও উৎপন্ন হচ্ছে। তো সংযোগস্থলের অভ্যন্তরীণ যে তড়িৎ ক্ষেত্র প্রভাব রয়েছে সেটা ইলেকট্রন এন অঞ্চল এবং পি অঞ্চল যেটা আছে সেই এন অঞ্চল এবং পি অঞ্চলে চলে যাবে। ক্লিয়ার? তো ইলেকট্রনিক ব্যাপারটা যাবে পি অঞ্চলে যাবে এবং এন অঞ্চলে যাবে। এর ফলে কী হচ্ছে, দু প্রান্তের মধ্যে একটি আলটিমেটলি কী বলো তো, বিভব প্রভাব সৃষ্টি হচ্ছে। মানে দুটো প্রান্তের মধ্যে, একটা পি প্রান্ত বলতে পারি, একটা পি প্রান্ত একটা এন প্রান্ততে বিভব তৈরি হচ্ছে। আচ্ছা এই বিভব সৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই যে বহিস্থ যে বর্তনী আছে এর মধ্যে কিন্তু আলটিমেটলি ইলেকট্রনগুলো ফ্লো হতে থাকে। এটা তোমাদের গঠনের মধ্যে গেল, কার্যপ্রণালীর মধ্যে গেল, তোমাদের বইতে এগুলো সবই আছে, পেয়ে যাবা। আচ্ছা নেক্সট আছে প্রশ্নতে দেখো, একটি OR গেটের আউটপুট NOR গেটের দুটি ইনপুটের, আচ্ছা ভিআই
এর বৈশিষ্ট্য লেখো অঙ্কন করো। ভি আই, দেখো এটা হচ্ছে সেই বৈশিষ্ট্য, প্রবাহ মাত্রাটা আই দ্বারা প্রকাশ করব, আর এক্ষেত্রে সেই টোটালটা বিভব প্রবাহ গেল, আই ম্যাক্স গেল, এই গেল বিষয়টা বাকিটা। তো এই ছবিটা দেখে নাও। তারপরের প্রশ্ন আছে দেখো, অর গেটের আউটপুট নর গেটের দুটি ইনপুটের সঙ্গে যুক্ত করা হলো, এই সময়টির বর্তনী অঙ্কন করো এবং সত্য সরণি অর্থাৎ ট্রুথ টেবিল দেখাতে হবে। এ বি দেখো এখানে যাচ্ছে, এ বি প্লাস হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে দেখো বাকিটা হচ্ছে, একটা হচ্ছে অর যাচ্ছে, একটা হচ্ছে নর যাচ্ছে, বাস এই গেল বিষয়টা। এবার ইনপুট এবং আউটপুটের মধ্যে এতে কী হবে দেখো, 0 বসালে, বিতে 0 বসালে আউটপুট হিসেবে কিন্তু আমরা 1 পাচ্ছি, অর্থাৎ যখন দুটোই 0 হয়ে যাবে, অর্থাৎ এ এবং বি, এটা কিন্তু খুব কনফিউশন তৈরি করে সবাই পরীক্ষার হলে, পরীক্ষার মধ্যে কনফিউশন করার দরকার নেই। নর মানে মনে করবা বিপরীত টাইপের, যখন এ বি কিছু থাকবে তখন কি হবে, এ বিতে যদি কিছু থাকে তাহলে কি বলতো, এক্ষেত্রে আউটপুট পাবো কি বলতো, 0 পাবো, এই দেখো। আর এ বির যদি কিছু না থাকে তাহলে আমরা আউটপুট পাবো। দেখো এখানে এ বির কিছু নেই, 0 0 আছে, যে কারণে আমরা আউটপুট পাচ্ছি 1। একই রকম ক্ষেত্রে দেখো এতে আছে 0, বিতে আছে 1, এটা 0 হয়ে গেল। এবার দেখো এতে আছে 1, বিতে আছে 0, এটাও কিন্তু 1 হয়ে গেল। যখন এ এবং বির মধ্যে কিছু পাচ্ছে, দুটোই 1 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আউটপুট হিসেবে এখানে 0 বেরিয়ে যাচ্ছে। তো খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করবে যে এ এবং বির যদি কিছু না থাকে তবে আউটপুট আমরা 1 পাবো, এর কিছু থাকলে, বির কিছু থাকলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কী পাবো বলো তো, 0 পাবো। এর থাকলে হলো, বির থাকলে হলো, কিংবা এ এবং বি দুজনের উভয়ের যদি থাকে তাহলে কিন্তু আমরা সেটা 0 পাচ্ছি বা 0 পাচ্ছি। এইগুলো আমাদের টোটাল কোশ্চেন সেট অ্যানালাইসিস, একদম উত্তর সহ ব্যাখ্যা করে দিলাম, প্রত্যেকটা উত্তরও দিয়ে দিলাম। এরপরে আমরা ফিজিক্সের আরেকটা সেট নিয়ে আসবো, তারপরে আরেকটা। আর এগুলো করার জন্য অবশ্যই মোটিভেশন হতে হবে। তো তোমরা মন দিয়ে পড়ো, সামনে যেহেতু পরীক্ষা, আর আমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করো, তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো কেমন হলো, আর এই ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তুমি সাবস্ক্রাইব করলেই আমরা বেশি মোটিভেট হব, আর মোটিভেট হলেই অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। ওকে, মন দিয়ে পড়ো, আর একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট তৈরি করার চেষ্টা করো। ওকে।